Okay. I guess we are in live. All right. ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবার আচ্ছা, আমি একটু চেক করে নিই আসলে কি আমরা লাইভে কিনা। ইয়েস, ওকে, ফাইন। আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমাদের সবার যে রিকোয়েস্টে আমরা তাহলে শুরু করতে যাচ্ছি আজকে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে লেকচার, আমাদের যে আমাদের লেকচার সিরিজের আমাদের আজকে প্রথম লেকচার। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লেকচারে। তো আমি আন্তরিকভাবে প্রথমে দুঃখিত যে আজকে একটু দেরি হয়ে গেছে। সবকিছু রেডি করে বা জুমার নামাজও থাকে, এই কারণে সবকিছু রেডি করতে করতে তো একটু দেরি হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি সবাই চলে এসেছো। তো শুরু করার আগে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমরা এই ভিডিওটা এক্ষুনি শেয়ার দেওয়া শুরু করে দাও এন্ড তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করা শুরু করে দাও, তারা যাতে তারা জয়েন করতে পারে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো তারপর আমরা আজকে পুরো আমাদের ক্লাসটা কিভাবে নিব, কিভাবে কি করবো আমরা শুরু করি। তো আমি 1 মিনিট সময় দিচ্ছি, সবাই যাতে তাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারে। আর যারা যারা অলরেডি চলে এসেছো তারা তোমরা আমাকে একটু জানিয়ে দাও আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে কিনা। তাহলে আমি আজকে যা যা তোমাদের জন্য সেগুলো শুরু করে দিব। অলরাইট, আজকে ক্লাসে শুরু করে দিব। তো সবাইকে আমন্ত্রণ। তাহলে আজকে আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় প্রথম লেকচারে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে আজকে কথা বলবো, বা পুরো জিনিসটা কি এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট টপিকটা নিয়ে পড়াশোনার আগে আমরা আগে জেনে নেই এটা বাংলায় কি বলে। বাংলায় যে আমাদের চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের টেকসই উন্নয়ন অভিষ্ট। এই শব্দটা বা এই নামটা কেন এখানে এসেছে, আমরা এই ডিটেলস যে পড়াশোনা করব, এই ডিটেলস পড়াশোনার পাশাপাশি এই জিনিসটার নামটাই বা কেন এমন হলো এটা ইচ্ছা আমরা একটু আলোচনা করব আজকে পুরো ক্লাসটাতে। অলরাইট। সো মিশন অফ, আবার মানুষ কমে যাচ্ছে, আবার 91 জন আছে। তাড়াতাড়ি শেয়ার করো তোমরা, যাতে আমাদের এখানে 91 জন, এখন 100 জন তাড়াতাড়ি হয়। সো এখনো দেখতেছি মাত্র আমাদের 88 জন। অলরাইট, তোমরা তোমার ফ্রেন্ডদেরকে বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি মেনশন করো ফ্রেন্ডদের কাছে বা গ্রুপে তোমাদের। অলরাইট, অলরাইট। সো 92। সো আমরা শুরু করে দিই। অলরাইট, সো আমরা তাহলে প্রথমে স্ক্রিনটা শেয়ার করব। স্ক্রিন শেয়ার করার পরে তোমরা আমাকে জানাবা যে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। সো আমি স্ক্রিন শেয়ার করব এখন। অলরাইট, ফাইন। দেখো তো স্ক্রিন শেয়ার করার পর স্ক্রিনটা কি দেখা যায় কিনা। ওকে, তোমরা একটু আমাকে জানাও, তোমরা কমেন্টে আমাকে জানাও তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা, তোমরা একটু আমাকে জানাও যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। স্ক্রিনটা যদি দেখতে পাও তোমরা, আমি একটু এটাকে সেট আপ করে নেই। সেট আপ করে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিব। ওকে, আশা করি তোমরা পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমি আশা করি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। তোমরা একটু আমাকে জানাও তোমরা যদি স্ক্রিনটা দেখতে পেরে থাকো। অলরাইট। আচ্ছা, ওকে, আমি তাহলে চলে যাই আমাদের যে পাওয়ার পয়েন্ট স্লাইডে। ওকে, ছোট দেখা যাচ্ছে, বোঝা যায় না। আচ্ছা, হ্যাঁ, যারা যারা দেখতে পাচ্ছ তারা একটু আমাকে জানাও যে কেমন দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব আজকে। আমি একটু দেখি আসলে কিভাবে দেখা যাচ্ছে, কেমন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, সবাই বলছে দেখা যাচ্ছে, ফাইন। তোমাদের বড় স্ক্রিনে কি দেখা যাচ্ছে কিনা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন অভিষ্ট, এটা কি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও। জি, দেখতে পারতেছি। অনেকে বলতেছে দেখতে পারছি, দেখতে পারছি। লেখা ক্লিয়ার। ইয়েস, লেখা ক্লিয়ার, থ্যাংক ইউ। লেখা ক্লিয়ার, থ্যাংক ইউ, ফাইন। তো শুরু করি তাহলে আমাদের। বড় স্ক্রিনে এসেছে? সবাই একটু বলো তো আমাকে, বড় স্ক্রিনে এসেছে?
ঠিক আছে সব, ঠিক আছে সব, ফাইন, ওকে। তাহলে আমরা শুরু করি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা টেকসই উন্নয়ন অভিষ্ট, আসলে এই যে কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ কি জানার আগে আমাদের জানতে হবে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা সাস্টেইনেবল কথাগুলো কি। সাস্টেইনেবল হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট। তোমরা সবাই জানো আসলে পৃথিবীতে ওয়ার্ল্ড মানে পৃথিবীতে ফার্স্ট ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড আমাদের দুইটা কথা থাকেই আসলে সাধারণত, বা সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কথাগুলো থাকেই। এগুলোর মানে কি? ফার্স্ট ওয়ার্ল্ড মানে আমরা জানবো যে পৃথিবীতে সেই সকল উন্নত দেশগুলা। আবার বলি, ফার্স্ট ওয়ার্ল্ড মানে পৃথিবীতে সেই উন্নত দেশগুলা যাদের দেশে আমরা আমেরিকা ইউএসএ বলতে পারি, বা আমেরিকা বলতে পারি, ইউকে বলতে পারি, জার্মানি বলতে পারি, সুইডেন বলতে পারি, কানাডা বলতে পারি। এ ধরনের কান্ট্রি যারা যারা আছে তাদের লাইফস্টাইল প্রত্যেকটা জিনিস অনেক উন্নত। এই জন্য এদেরকে বলা হয় লাইফস্টাইল বলতে উন্নত কিভাবে, তাদের প্রত্যেকটা জায়গায় জাস্ট ডেভেলপ। তো অলরাইট, সো ওই জায়গায় ওই দেশগুলোকে সাধারণত বলা হয় সাস্টেইনেবল, মানে ওগুলো হচ্ছে সাধারণত ডেভেলপড কান্ট্রি। আরেকটা দেশ আছে সেটা হচ্ছে আরেকটা টাইপের দেশ আছে যারা কিনা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যারা বাংলাদেশের মতো দেশগুলা, কেনিয়া, আফ্রিকান কান্ট্রি গুলা, তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায়। আচ্ছা, ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে? ফাইন। তাদের ক্ষেত্রে ইন জেনারেল আমরা কি দেখতে পাই? সেক্ষেত্রে মূলত যে এই দেশগুলো এতটা বেশি উন্নত হয় না, তারা ডিপেন্ড করে হচ্ছে যে সাধারণত মানে দেশের যে ইনফ্রাস্ট্রাকচারাল মানুষগুলো, ডেভেলপমেন্ট বা ট্রেড, বাণিজ্য, এসব জিনিসের উপর। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি কল্পনা করি, বাংলাদেশে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে ইকোনমি বা অর্থনীতি। তো এইসব দেশগুলো এখানের উপর তো একটা দেখো অসমতা কিন্তু রয়ে গেছে। একটা উন্নত দেশ আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশ। এই যে এগুলো দেশগুলোর মধ্যে যে সমস্যাগুলো এক্সিস্ট করতেছে, যে উন্নত ভাই যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা উন্নয়নশীল দেশ যেগুলো আছে বাংলাদেশের মতো কান্ট্রি গুলা, এই কান্ট্রি গুলা আমাদের উন্নত যে হতে হবে বা উন্নয়ন হওয়ার যে যাত্রাটা, তাদের জন্য কিছু আমাদের পলিসি মানে গ্রহণ করেছি বা আমাদের কিছু নীতিমালা গ্রহণ করেছি। এই নীতিমালাগুলোকে সাধারণত বলা হয় টেকসই উন্নয়ন অভিষ্ট, যার মাধ্যমে আমরা এই ওয়ার্ল্ডে একটা ভালো একটা আমাদের পৃথিবীকে আমরা পেতে পারি, যেখানে কিনা আমাদের সামাজিক বৈষম্য থাকবে না, যেখানে কিনা আমাদের অর্থনৈতিক বৈষম্য থাকবে না, তার পাশাপাশি পরিবেশগত যে সমস্যাগুলো আছে সেগুলো থাকবে না। সো সবাই একটু আমাকে একটু বলো যে আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে নাকি, বা আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। যদি যায় তাহলে একটু দেখো আমাকে যে পরবর্তী স্লাইডটা, এটা কি দেখা যায় কিনা আমাকে একটু জানাও। আমাকে যদি শোনা যাচ্ছে কিনা তোমরা একটু জানো। কতক্ষণ ধরে স্টার্ট হয়েছে একজন বলতেছেন? বেশিক্ষণ হয় নাই, বেশিক্ষণ হয় নাই। আচ্ছা ফাইন, আমার এখানে প্রবাবলি তোমাদেরকে ইয়া দেখাচ্ছে না, আমার স্লাইডটা চেঞ্জই হচ্ছে, এটা দেখাচ্ছে না ট্রানজিশনটা। আমি একটু সময় নিব তোমাদের থেকে, আমি একটু সময় নিব। আচ্ছা, এবার আমি আশা করি এফ, হুম, এবার আশা করি তোমরা দেখতে পাবে। হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি অডিবল সবার কাছে, আমি বুঝতে পেরেছি। ফাইন, তাহলে আমরা শুরু করি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে। সবাই কমেন্ট করতেছে জি ভাইয়া। ফাইন, ফাইন। আহ মানুষজন কমে যাচ্ছে কেন? অলরাইট, তো আমি তাহলে চলে যাচ্ছি। আমাদের এখানে স্লো করতেছে প্রবাবলি, একটু স্লো করতেছে। আচ্ছা, আমাকে একটু বলো যে অল ওকে, স্লাইড গুলো লেখাগুলো অনেক ছোট, অনেক আচ্ছা একটু দেখা যাক একটু বড় করা যায় কিনা। আমি ফুল স্ক্রিন করলাম, এখন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলো। আমি ফুল স্ক্রিন করেছি, এখন দেখা যায় কিনা। হুম, শুরু করেন ভাইয়া। ফাইন, ফাইন। আচ্ছা, নর্মালি আমরা মনে হয়, দেখো তো আমরা এরপরে যে স্লাইডটা, এটা আসে না মনে হয়। দেখা যাচ্ছে, সবাই বলছে দেখা যাচ্ছে। স্লাইডটা কিছুটা বড় করা যাবে? আচ্ছা, আমি স্লাইডটাই আমি ফুল স্ক্রিনে দিয়ে দিব এখন। আমি স্লাইডটাই ফুল স্ক্রিনে দিয়ে দিব। সবাই একটু ধৈর্য ধরো। আমি এটাকে জাস্ট স্লাইডটাকে আমি ফুল স্ক্রিন দিয়ে দিব। স্টপ শেয়ার, স্ক্রিন শেয়ার, এন্টায়ার স্ক্রিন। ওকে, এখন আশা করি সবাই দেখতে পাচ্ছি একদম ক্লিয়ারলি।
ফুল স্ক্রিন হয় নাই। ওকে ভাইয়া ফাইন, আমি তাহলে শুরু করি। আমি একটু দেখে আসি এখানে কি অবস্থা, এখানে কি অবস্থা। ওকে, এখন আশা করি ফুল স্ক্রিন দেখা যাবে। ওকে, এখানে এবার ঠিক আছে, এবার ঠিক আছে। ওকে, শুরু করি। তো আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে এইচডিজি নিয়ে, রাইট? তো এইচডিজি নিয়ে আমাদের কথাবার্তাগুলো কি কি, এইচডিজি কি, এইচডিজি এর গল্প আমরা আজকে যা যা শিখবো আমরা সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। প্রথমত সেটা হচ্ছে যে এইচডিজি যা যা শিখবো, এসডিজি কি প্রথমে শিখবো, তারপর হচ্ছে এসডিজি গল্পটা দেখতে কিরকম, মানে কেন আমরা এসডিজি জিনিসগুলো বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নিয়ে কথা বলবো। তারপর আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে এসডিজি অর্জনে আমাদের প্রবলেমস গুলো কি কি হতে পারে, বা আমাদের এসডিজি অর্জনে আমরা কিভাবে এই এসডিজি গুলো অর্জন করতে পারি, বা চ্যালেঞ্জ গুলো কিভাবে আমরা ফেস করতে পারি। তো এই চারটা টপিক আমরা আজকে মোটামুটি ডিসকাস করবো, এন্ড আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। অলরাইট, সো ঠিক আছে, তাহলে আমরা এভাবে আমরা আজকে স্টার্ট করব। শুরু করি তাহলে। আজকে ফার্স্ট থিং ফার্স্ট আমাদের বুঝতে হবে যে আসলে ঘটনাটা একটা কথা বুঝো, যে তোমাদের বাসার মধ্যে যদি কোনো সমস্যা হয়, তোমাদের বাসার মধ্যে যদি কোনো সমস্যা হয় তোমরা প্রথমে কি করো? দেখো তো, আমাদের বাসার মধ্যে ধরো আমাদের পানির ট্যাপ নষ্ট হয়ে গেছে, লাইন নষ্ট হয়ে গেছে, বা ইলেকট্রিসিটি কোনো প্রবলেম হয়েছে, এমন টাইমে কি করো বলতো? বাসায় কি একজন হয়তো ঝগড়া লাগাই দিবে বা চিল্লাচিল্লি করবে। ইয়েস, সব এটা খুব স্বাভাবিক যে সবাই পিস্ট অফ হয়ে যায়, বাট আমাদের করা উচিত কি এই টাইমে, যে আমরা সবাই মিলে সেখানে এই প্রবলেমটা সলভ করার ট্রাই করব, প্রবলেমটা নিয়ে চিন্তা ভাবনা করব, পুরো ফ্যামিলি মিলে গ্যাদার করে আমরা কি করবো, এটাকে প্রবলেমটা যাতে আর না হয় সেই কাজটা নিব, রাইট? তো আমরা কি করতে পারি দেখো তো, এই যে আমরা কি করব, সবাই মিলে বাসার সবাই মিলে আমরা ডিসকাস করব। কি নিয়ে ডিসকাস করব? প্রবলেমটা নিয়ে, যাতে প্রবলেমটা আর না হয়। সো প্রবলেমটা যদি না হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো, ডিসকাশন করে আমরা বের করব ফার্স্টে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা কোথায় যখন ডিসকাস করতে পারবো, প্রবলেমের পরে কি করব, প্রবলেমটা আমরা কিভাবে সলিউশনে আসতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। ডিসকাস করলাম, ডিসকাস করার পরে কি হয়, ফ্যামিলি সবগুলা মেম্বার মিলে তারপর আমরা কি করি, একটা সিদ্ধান্ত নিয়ে এসে ওই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি। যখন তাই করতে পারি তখন আমরা কি করি, সবাই হ্যাপি ফেসে সবাই নিজেদের মতো থাকি। এটাই হচ্ছে যে মোটামুটি আমাদের একটা ওভারভিউ, যে আমরা ফ্যামিলিতে কি ইন জেনারেল, আমরা ফ্যামিলিতে দেখা যাচ্ছে কোনো একটা যদি প্রবলেম হয় বা বাসার মধ্যে কোনো যদি প্রবলেম হয়, বাসার সবাই মিলে ডিসকাস করে আমরা এটাকে সলভ করতে ট্রাই করি, রাইট? সবাই মিলে একটা প্ল্যান ওয়াইজ আমরা কাজ করি। এই প্ল্যানটা কাজ করে যখন এক্সিকিউট করা হয় বা ওয়ার্কআউট করে তখন আমরা কি হয়, সবাই হ্যাপি হয়ে যায় বা প্রবলেমটা সলভ হয়ে যায়। তো এসডিজি হচ্ছে এমন একটা ওয়ার্ল্ড, আমরা সারা পৃথিবীর মানুষ যদি একটা পৃথিবী মানে একটা পরিবারের মতো চিন্তা করি, তাহলে সবাই হচ্ছে একটা এন্টিটি বা এই পৃথিবীর একটা সদস্য। এই জায়গা থেকে আমরা ওই সমস্যাগুলো, পৃথিবীতে সমস্যাগুলো এক্সিস্ট করছে বা সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার যে উপায় সেটা হচ্ছে আমরা এসডিজি দ্বারা আমরা রূপায়ণ করি। তাহলে এবার আসি আসলে এসডিজি কি, এই ব্যাপারটা নিয়ে। তার আগে আমাকে একটু জানায় দাও, তোমরা কি বুঝতে পেরেছো কিনা যে পরিবার দিয়ে যে আমি কথাটা বুঝিয়েছিলাম, বা পরিবার দিয়ে যে এসডিজি যে ধারণাটা ব্যাখ্যা করার ট্রাই করলাম, তোমরা কি বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো তে সে ইয়েস ইন দ্য কমেন্ট সেকশন। তারপর আমরা মুভ অন করে যাই। তারপর আমরা মুভ অন করে যাই, একটু জানাও আমাকে। সবাই আমাকে একটু জানাও ইয়েস লিখে কমেন্ট সেকশনে। এখনো শেয়ার কিন্তু কম, আজকে শেয়ার মাত্র 42টা। 94 জন যদি 94টা শেয়ার করে, তো বাকি গ্রুপগুলোতে যদি শেয়ার করে তাহলে কিন্তু 94টা শেয়ার হয়ে যায়। সবাই বলছি ইয়েস, ওকে। তো আমি তাহলে কন্টিনিউ করি। কন্টিনিউ করে এসডিজি কি, তাহলে এসডিজি হচ্ছে জাতিসংঘের নাম আমরা সবাই জানি, যারা কিনা আমাদের পৃথিবী যে উন্নয়নের কাজে তারা ভূমিকা রাখে, যুদ্ধ বিগ্রহ এগুলোতে তারা কি করে, ইন্টারফেয়ার করে বা ইন্টারভেইন করে, এগুলোতে কি করে, যুদ্ধ বিগ্রহ যাতে কমে, পৃথিবীতে যাতে শান্তি বজায় রাখে, এই ধরনের তারা কাজ করে থাকে। শান্তি মিশন সাধারণত, বা শান্তি বজায় রাখার জন্য তারা কাজ করে থাকে। তাহলে এই জাতিসংঘের ক্ষেত্রে আসলে এসডিজির কাজটা কিভাবে, মানে এসডিজি কিভাবে জাতিসংঘ ফাংশন করে। তো জাতিসংঘ কি করলো, এই আর্জেন্সি ফিল করলো যে পৃথিবীতে যখন দুটো দেশের মধ্যে অনেক অনেক মানে দুটো দেশ না, সারা পৃথিবীতে কিছু দেশ অনেক বেশি উন্নত, কিছু দেশ অনুন্নত, বা তারা মানুষগুলো সেখানে, মানুষগুলো তো সব সেম, দেশ কিনা উন্নত অনুন্নত হতে পারে। তো জীবনযাত্রা নিয়ে যখন চিন্তা করে তারা ওই যে কিছু বিশেষ লক্ষ্য উদ্দেশ্য যা অর্জনের মাধ্যমে পৃথিবীতে অর্থনৈতিক, ভালো করে খেয়াল করো, অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশের উন্নয়ন ঘটবে। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন চিন্তা করবে অর্থনৈতিক উন্নয়ন কি, সামাজিক উন্নয়ন কি, বা পরিবেশের উন্নয়ন কি, তখন আমি আমি তোমাদেরকে তিনটা জিনিস ব্যাখ্যা করি। প্রথমত, অর্থনৈতিক উন্নয়ন কি। তুমি যখন দেখো মাথাপিছু আয় নিয়ে আমরা যখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা দেখি একটা ম্যাথ করে দিয়ে আমরা জাস্ট
পার পেয়ে যাই, রাইট? সো কিন্তু মাথাপিছু আয়ের চাইতেও বড় ব্যাপার হচ্ছে একটা দেশের মধ্যে মাথাপিছু আয় যত বৃদ্ধি পাবে, তো সেক্ষেত্রে একটা দেশের জীবন মানের উন্নয়ন তত মানে তত বাড়ে। এটা হচ্ছে যে নর্মালি আমরা যখন অর্থনীতি পড়তে যাব তখন আমরা বুঝতে পারবো। তো অর্থনৈতিক যে উন্নয়নটা যদি ঘটে তাহলে অ্যাজ আ হোল দেশের ডেভেলপমেন্ট বা উন্নতিগুলো আসলে বাড়বে, মানুষের জিনিসপাতি কেনার ক্ষমতা বাড়বে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের জীবনযাত্রার মান বাড়বে। অর্থনৈতিক উন্নয়নটা এই জন্য প্রয়োজন। সামাজিক উন্নয়ন কেমন? সামাজিক উন্নয়ন হচ্ছে দেখা যাচ্ছে কিছুদিন পর পর আমাদের দেশে অনেক অনেক প্রবলেমস গুলা হয়। প্রবলেমস গুলা মুখে উল্লেখ করলাম না, বা তোমরা সবাই জানো কি ধরনের প্রবলেম হয়। বা আমাদের এই যে কিশোর অপরাধ গুলো অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে সমাজে রাহাজানি, অন্যায়, অবিচার অনেক বেশি পরিমাণে। এই যে সমাজের যে ক্যাওস, সমাজের যে প্রবলেম গুলা, এই প্রবলেম গুলো যে উন্নতি হয়, প্রবলেম গুলো যাতে কমে আসে, সমাজটা যেহেতু উন্নত হয়, সেটা সামাজিক উন্নয়ন। আর পরিবেশের উন্নয়ন কি? আমরা যখন দেখি যে বিভিন্ন ইন্ডাস্ট্রি বা মিল গুলো, ওই যে আমাদের পুরান ঢাকার এখানে আমরা যখন দেখছি যে বুড়িগঙ্গাতে আমাদের ফেলে দিচ্ছে, যে বুড়িগঙ্গার অবস্থা দেখছো তো এখন সবাই, কি অবস্থা, অত্যন্ত বাজে। তো পরিবেশের উপর আমাদের কোনো সিদ্ধান্ত যখন পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলে, তাহলে পরিবেশে আমরা কিন্তু কনসিস্টেন্টলি আমরা ক্ষতি করতেছি। ওই ক্ষতি থেকে আমাদেরকে উঠে আনার জন্য যেসব পদক্ষেপ গুলো, তার মানে কি সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশের এই তিনটা উন্নতি আমরা ঘটানোর জন্য যেই ধরনের উন্নয়ন প্রকল্প বা আমরা নীতিমালা গ্রহণ করেছি জাতিসংঘ কর্তৃক প্রণীত, সেগুলোকে বলা হয় টেকসই উন্নয়ন অভিষ্ট। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা চিন্তা করো, আমি যখন দেখছি যে আহ এগুলো কিন্তু জাতিসংঘ প্রণীত করছে, কারা মানবে এখন এগুলা? এটা হচ্ছে সারা পৃথিবী মানবে। একটা যখন আমরা এই যে উন্নয়ন যে নীতিমালা গুলো করতেছে, সারা পৃথিবী যখন এগুলো মেনে চলবে, তাহলে অ্যাজ আ হোল সারা পৃথিবীর মধ্যে একটা সার্টেন স্কেলের মধ্যে চলে আসতেছে, তারা সবাই একই রকম নিয়ম কানুন মানতেছে। তখন দেখা যাচ্ছে যে আমাদের কোনো দেশ কোনো দেশকে ডিসক্রিমিনেট করার সুযোগ পাবে না। এই কারণে আমরা বলতে পারি যে সারা পৃথিবীতে একটা সাম্যতা সৃষ্টি হবে। এই কারণে আমাদের এসডিজিটা আসলে গ্রহণ করা হয়, বা এসডিজিটা প্রণয়ন করা হয়। সো এতটুকু কি সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরেছো থাকো, আমাকে কাইন্ডলি একটু ইয়েস বলে জানাও, তাহলে আমি পরবর্তী টপিকটাতে চলে যাব। তোমরা যদি আমাকে যদি আমার কথাটা যদি বোঝা যায়, তাহলে আমাকে একটু ইয়েস বলো, তাহলে আমরা পরবর্তী টপিকটাতে চলে যাই। একজন বলছে ইংলিশে দিবে না, কি দিবে না ভাইয়া? অলরাইট, তাহলে আমরা জেনে গেছি ইয়েস, অনেকে বলছে ইয়েস। ইয়েস, ফাইন, বুঝতে পেরেছি আশা করি। তাহলে আমরা পরবর্তী টপিকটাতে চলে যাই। এখন কথা হচ্ছে এই এসডিজি বা কেন প্রয়োজন? আল্লাহ দুনিয়াতে এত কিছু আছে, ওয়াই এসডিজি? সো এসডিজি কেন প্রয়োজন বা এসডিজি অর্জন কেন প্রয়োজন, সেটা জানার আগে আমাদের কিছু বিষয়, বইয়ের প্রত্যেকটা বিষয় আমরা, আমার এই লেকচার স্লাইডের মধ্যে বইয়ের প্রতিটা বিষয় বইয়ের প্রতিটা বিষয় আমাদেরকে জানা লাগবে। তো কথা হচ্ছে আমরা ভাইয়া ইংলিশ ভার্সন বুঝাইলাম, আচ্ছা। তো আসলে তোমরা কথাগুলো শুনো, আমার টার্মস গুলা বা আমার ম্যাক্সিমাম জাস্ট ইলাস্ট্রেশন গুলা আমি বাংলায় দেওয়ার ট্রাই করব। আর টার্মস গুলো আমি সমস্যা না, আমি ইংলিশে বলবো, বাংলায় বলবো। সো তোমরা আশা করি তাহলে যারা ইংলিশ ভার্সনের আছো তারাও যাতে এগুলো রিলেট করতে পারো এন্ড পরীক্ষার খাতে তোমরা ইনপুট দিতে পারো, তো তাহলে তোমাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে আশা করি। সো যারা ইংলিশ ভার্সনে আছো তারা চিন্তা করার কোনো কারণ নাই, তোমরা ইলাস্ট্রেশন গুলা বা আমার কথাবার্তা গুলা তোমরা একটু শুনো, মনোযোগ দিয়ে শুনো, দেন তোমাদের এগুলো ট্রান্সলেট করতে বা খাতায় ইনপুট দিতে খুব বেশি পরিমাণে ইজি হবে। অলরাইট, তো আমরা শুরু করি তাহলে এসডিজি অর্জন কেন প্রয়োজন এই কথাটা। তাহলে আমরা প্রথমে জানতে হবে এসডিজি অর্জন কেন প্রয়োজন। এই টার্মস সাথে প্রথমে জানতে হবে দেশ হিসেবে অংশীদারিত্ব নিশ্চিত করা। মাই ডিয়ার স্টুডেন্টস, চিন্তা করো, তুমি কোনো একটা জায়গায় যদি কন্ট্রিবিউট না করো, তুমি কোনো একটা জায়গা যদি নিজের নিজের দিক থেকে তুমি কন্ট্রিবিউট না করো, তাহলে ওই জায়গায় তুমি কখনো ওই জিনিসটা এক্সপেক্ট করতে পারো না। কোন জিনিসটা? ওইখান থেকে তুমি কোনো আউটকাম এক্সপেক্ট করতে পারো না, রাইট? তাহলে একটা দেশ হিসাবে আমরা আমরা মনে করি যে আমরা যদি ওই এসডিজির মধ্যে নিজেকে যদি আমরা যদি এনলিস্ট করতে পারি, বা এসডিজি ভুক্ত যে দেশগুলো আছে, তাহলে প্রতিটা দেশ যখন এই জিনিসটা মানতেছে, তাহলে তাদের সাথে আমরা নিজেরাও বিশেষ কিছু উন্নয়ন বা বিশেষ কিছু সুবিধা বা ফায়দা আমরা আদায় করতে পারবো। এটা হচ্ছে অংশীদারিত্ব নিশ্চিত করা। তুমি দেখো ইন জেনারেল, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কোনো একটা ধরো তারা তোমার ফ্রেন্ডরা মিলে একটা ভালো কাজ করতেছে, অনেক ভালো কাজ, তো সোশ্যাল ওয়েলফেয়ার থিং। এটা অনেক কিছুই হতে পারে, সেটা হতে পারে শীত বস্ত্র বিতরণ, সেটা হতে পারে তোমার দুর্যোগকালীন সময়ে তারা অনেক সময় দেখা যাচ্ছে ত্রাণ দেয়, এ ধরনের কাজ হতে পারে। তখন গিয়ে তারা কি করে, এই যে কাজটা করতেছে এই কাজের সময় তারা কি করতেছে, অনেক ভালো কাজ করতেছে, অবশ্যই তারা একটা ক্রেডিট দাবি করে। তুমি যদি কোনো কাজ না করে থাকো, তুমি কোনো ক্রেডিট তুমি এখানে ডিজার্ভ করো না বা ক্লেম করতে পারবা না। তবে যখন বাংলাদেশ যখন গিয়ে এতগুলো দেশ নিয়ে কাজ করতেছে, ওইখানে যখন বাংলাদেশে যখন কন্ট্রিবিউট করতেছে, সেখানে বিশ্বের দরবারে বাংলাদেশের একটা সুনাম ওখানে থাকে। যেটা কিনা আমরা দেখেছি পূর্ববর্তী সময়ে, আমরা যখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বা এমডিজি, যখন আমরা সহস্রাব্দ বলা হয় যে
উন্নয়ন প্রকল্প। তো সেক্ষেত্রে আমরা ওখানে কিন্তু আমরা অলরেডি একটা রোল মডেল হিসেবে জাতিসংঘে আমরা স্বীকৃতি পেয়েছি। তো এটা আমাদের দরকার যে অ্যাজ আ অংশীদার বা আমাদের ওইখানে যে দিন শেষে যে বেনিফিট গুলা সেগুলো পাওয়ার জন্য আমাদের এই এসডিজি অর্জনটা অনেক বেশি দরকার। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়। এটা কোনো প্রতিষ্ঠান হবে, মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এক্সট্রিমলি সরি বানানটার জন্য, তোমরা একটু কষ্ট করে ঠিক করে লিখে নিবা যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়। সো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়টা কিভাবে? ওয়ার্ল্ডের মধ্যে দেখা যাচ্ছে অনেক অনেক কোম্পানিগুলা বা এগুলা হচ্ছে সাধারণত প্রাইভেট নিজেদের মতো। যেমন আমরা দেখি যদি ওয়ালমার্ট ধরি, অ্যামাজন ধরি, বাংলাদেশের মধ্যে যদি এসিআই ধরতে পারি, আমরা প্রাণ ধরতে পারি, অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি থাকতে পারে। এদের সাথে আসলে সরকারি কোম্পানির আসলে খুব বেশি এলাই থাকে না, বা সরকারের সাথে খুব বেশি তাদের লেনদেন থাকে না, বা মানে অ্যাকাউন্টেবিলিটি মেইন কথা যেটা বলে, কথাগুলো তোমাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে। সো মূলত হচ্ছে নর্মালি দেখো যে ফ্যামিলির মধ্যে, বা নর্মালি ফ্যামিলি না বলে কিছু জায়গায় তোমার স্বাধীন, বা তোমার তুমি যেখানে চাকরি করতেছো সেখানে তুমি স্বাধীনভাবে চাকরি করতে পারো, তুমি ফ্রিল্যান্সার বা তুমি যে কোনো কাজ করতে পারো। কিন্তু বেসরকারি কোম্পানিগুলো দেশের মধ্যে যখন তাদের বিজনেস করে বা কাজ করে, তারা কখনো গভর্নমেন্টের কাছে তারা শুধুমাত্র কিছু নীতিমালা ছাড়া তারা খুব বেশি পরিমাণে দায়বদ্ধতা থাকে না, বা এত কিছু থাকে না। তো দেখা যাচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের ইচ্ছা মতো আইন প্রণয়ন করে নিজেদের ইচ্ছা মতো চালায়। কিন্তু তুমি যখন এসডিজি প্রণয়ন করতেছো, এটা কিনা সারা পৃথিবীর উন্নয়নের জন্য, তখন সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা আমাদের সমন্বয় বা একটা এলাই সৃষ্টি হয় এই জায়গাগুলো থেকে। তাহলে তারা যখন দুইটা দুইটা মানে বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু শুধুমাত্র দেশের মধ্যে হয় না, বিভিন্ন দেশের মধ্যে হয়। বাংলাদেশে অনেক ফ্রেঞ্চ কোম্পানি আছে, বাংলাদেশে অনেক ইউএসএন কোম্পানি আছে বাংলাদেশে, তারপর বাংলাদেশে বিভিন্ন দেশে অনেক কোম্পানি আছে। তো তারা এসে কাজ করতেছে। তো তাদের সাথে যে একটা কোলাবোরেশন বা সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, এই বাস্তবায়নের জন্য আমরা এসডিজি অর্জন করা প্রয়োজন। থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে দেশ অনুযায়ী বিশেষ অভিষ্ট অর্জন। সো এক একটা দেশে এক একটা বিভিন্ন রকম আমাদের অভিষ্ট থাকে। সো যে মানে আমাদের যদি মালয়েশিয়ার থেকে দেখি, তারা কিন্তু অনেক রকম তাদের নিজেদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা বিল্ডিং কনস্ট্রাকশনের দিকে তারা অনেক বেশি করতে পারে। মালয়েশিয়া না, মালয়েশিয়া টু সাম এক্সটেন্ট তারা করে। সো বিভিন্ন দেশ বিভিন্ন রকম। সো তাদের দেশে সৌদি আরব যেমন তাদের ওয়েলের দিক থেকে দেখে। সো এটা যদিও আমাদের থার্ড ওয়ার্ল্ডের জন্য না, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি না, তবুও বিভিন্ন দেশে এক একটা নির্দিষ্ট অভিষ্ট থাকে, নির্দিষ্ট লক্ষ্য থাকে। তারা এই যে জায়গাগুলো থেকে তারা নিজস্ব উন্নয়নে কাজ করে। তো দেশ অনুযায়ী আমাদের দেশের কি রকম, এরকম আমাদের দেশের কি দেখো, আমাদের দেশে বাংলাদেশের ক্ষেত্রে সার্বিক সক্ষমতা অর্জন, সার্বিক সক্ষমতা অর্জন। তো এই যে সার্বিক সক্ষমতা অর্জন বলতে কি, জনসম্পদ এদেরকে আসলে ইউটিলাইজ করা বা প্রপারলি কাজে লাগানো, এই ধরনের কাজগুলো আমরা যদি করতে পারি। নর্মালি দেখা যায় যে আমাদের দেশের আমাদের টেক্সটাইল খাতে যদি বা আমাদের গার্মেন্টস ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের রানা প্লাজা ধসের পর এত একটা মানে খারাপ অবস্থা পড়ে আমরা কিন্তু এখন আমাদের বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের এখনো মানে বিশ্বের দরবারে কিন্তু এখনো সমুন্নত। সো এইরকম যে আসলে সার্বিক যে সক্ষমতা অর্জন সব দিক থেকে, এটা আমাদের একটা অভিষ্ট অর্জনের আমাদের প্রধান অভিষ্ট বাংলাদেশের ক্ষেত্রে। তো আবার আরেকটা ব্যাপার আছে লাস্ট, আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পৃথিবীতে কেউ সমান নই, সবাই আমরা সব মিলে সমান না। আমাদের নিজেদের মধ্যে কারো ত্রুটি কারো ভুল থাকতে পারে। তো বিভিন্ন দেশ বিভিন্ন রকম দিক থেকে স্ট্রং। জার্মানি যেমন তাদের টেকনোলজি দিক থেকে হতে পারে, বিভিন্ন দেশ এক একটা দেশের এক এক রকম সক্ষমতা আছে। তাহলে তাহলে দেখো একটা দেশ একটা দেশের উপর কিন্তু ডিপেন্ড করবে, এটা খুব ন্যাচারাল। যেমন সারা পৃথিবীতে টেক্সটাইল কিন্তু, বা সবসময় টেক্সটাইলের উদাহরণ দিয়ে দিচ্ছি যেহেতু আমি আসলে বুডেক্সে পড়াশোনা করছি, বা আরএমজি তে আমার পড়াশোনার লাইনটাই হচ্ছে এই জায়গায়। সো নর্মালি দেখো তো বিভিন্ন দেশ বিভিন্ন জিনিস উৎপাদন করতেছে ওই দেশের পর। তাহলে কৃষির ক্ষেত্রে দেখা যাচ্ছে এক দেশ বেশি এগিয়ে। সো নর্মালি দেখা যাচ্ছে যে মেটাল গুলোর ক্ষেত্রে অন্য দেশ এগিয়ে, টেকনোলজিক্যালি অন্য দেশ এগিয়ে। সো এরকম একটা দেশের প্রতি একটা দেশের নির্ভরশীলতা কিন্তু এক্সিস্ট করতেছে। তারপরও একটা দেশ আরেকটা দেশকে সাহায্য করা, যেমন আফ্রিকাতে অনেক মানুষ মানে হাঙ্গার খেতে পারে না, এত খারাপ অবস্থা। একটা দেশ আরেকটা দেশকে যে সাহায্য করতে এগিয়ে আসবে, এই যে কনসেপ্ট গুলা এগুলো আমাদের মানে এস্টাবলিশ করে হচ্ছে যে এসডিজি। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই চারটা পয়েন্ট তাহলে আমরা কিভাবে মনে রাখবো? সবসময় মাথায় রাখবা। প্রথমে কন্ট্রিবিউশন, আমাদের যদি কোনো কিছু আমরা দিতে না পারি কখনো নেওয়ার কথা চিন্তা করতে পারি না। এই কারণে বেনিফিট গুলো নেওয়ার কারণে দেশ হিসাবে আমাদের অংশীদারত্ব নিশ্চিত করা দরকার। সেকেন্ড ব্যাপারটা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমাদের সমন্বয় করতে হবে। দেশের মধ্যে দেখা যাচ্ছে যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো লাগাম ছাড়া হয়ে যায়, নিজেদের মতো তাদেরকে নিয়ে এসে একসাথে কাজ করার যে একটা জায়গা সেটা তৈরি করা যায়। থার্ড যে জিনিসটা, বিশেষ অভিষ্ট অর্জন বা বিশেষ গোল অর্জন করা। বিশেষ গোল কিরকম? বাংলাদেশের সার্বিক সক্ষমতা অর্জন করা। আর 4 নাম্বার কি আমরা বলছি? আন্তর্জাতিক সহায়তা। মাই ডিয়ার স্টুডেন্টস, 4 নাম্বার বা 3 নাম্বারের জন্য আসলে আমরা এভাবে পয়েন্ট করে লিখলে আমাদের খুব ভালো মার্কস পাবো আশা করি। তাহলে এই যে পুরো টপিকটা তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো কাইন্ডলি আমাকে একটু কমেন্টে জানাও। লোকজন কমে যাচ্ছে, 100 থেকে কমে গিয়েছে, মাঝখানে দেখলাম 105 জন হয়েছিল। তোমরা কাইন্ডলি একটু তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো। অনেকেই বলতেছে তারা কিনা জানতো না জয়েন করতে হবে কখন, বা আগে জানতো না। সো এটা একটু তাহলে তোমরা একটু জানাও।
তোমরা একটু শেয়ার করে একটু জানিয়ে দাও তোমার ফ্রেন্ডদেরকে। তো আমরা তাহলে পরবর্তী টপিকটাতে চলে যাবো। আর যারা বুঝতে পেরেছো তারা একটু কাইন্ডলি আমাকে জানাও, আর যারা বুঝতে পারেনি তারাও একটু জানাও। অনেকেই বলতেছে আজকে ফার্স্ট এসেছে ক্লাসের মধ্যে, বা আজকে ফার্স্ট আমাদের এই আমাদের কুইক অনলাইন স্কুলের যে আমাদের প্রজেক্টটা এখানে আসলে জয়েন করেছে। সো ইয়াস, অলরাইট অলরাইট, এটা বুঝে না। আচ্ছা ফাইন, আমি একটু তাহলে তোমাদের কমেন্ট গুলো একটু পড়ি, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি থাকে তাহলে আমি তোমাদেরকে অ্যান্সার্স গুলো দিব আমি এখন। আর যারা যারা অলরেডি বুঝে গেছো, তারা একটু ইয়েস লিখে দাও। অলরাইট। আচ্ছা, অনেকে বলতেছে আসলে আমি অনেক আগে থেকে গ্রুপে আছি, অথচ এই কারণে মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদেরকে বলি তোমাদের ফ্রেন্ডদেরকে বেশি বেশি মেনশন দাও। অনেকে জানে না যে আসলে এখানে পড়াশোনা হচ্ছে বা আমাদের যা যা পড়াচ্ছি এই জিনিসগুলো তোমরা, তো ট্রাস্ট মি, আমি বা ইমন আমরা যে কন্টেন্ট গুলো প্রোভাইড করতেছি এগুলো পড়ার পরে তোমাদের বাসায়ও নিজেদের অনেক লোড কমে যাবে। ট্রাস্ট মি, তোমাদের নিজেদের ক্ষেত্রে অনেক প্রেশার কমে যাবে। সো তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, মনোযোগ দিয়ে শুধুমাত্র ক্লাসগুলো করো, সেটা তোমাদের ইন ফিউচার এইচএসসি না, শুধুমাত্র এসএসসি না, তোমাদের এইচএসসি তে অনেক বেসিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এটা মোটামুটি নিশ্চিত করতে পারি। যেভাবে তোমাদের গতকাল কি মন ভাইয়া বলেছিল যে মোটামুটি তোমাদের আপ টু অ্যাডমিশন কিভাবে পড়াশোনা করে করতে হবে, কোন সাবজেক্ট কিভাবে পড়াশোনা করা লাগবে, সবকিছু দায়িত্ব মোটামুটি আমাদের। সো এই জায়গা থেকে তোমরা চিন্তা ভাবনা করে দেখো, তাহলে তোমরা যদি আমাদের ক্লাসে জয়েন করো, এটা কিন্তু আমাদের কিছু না, আমাদের খুব, আমরা তোমাদের নর্মাল ক্লাস নিয়ে দিতে পারি বা এখন তোমাদের কিছু পড়িয়ে দিতে পারি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জায়গা থেকে না, আমরা চাই তোমরা তোমাদের মতো ভালো করো, তোমরা তোমাদের জায়গা থেকে এগিয়ে আসো। অলরাইট। সো ফাইন, তাহলে আমরা শুরু করি। আমরা নেক্সট যে আমাদের পড়াশোনা যেটা সেটা এখন আমাদের কথা হচ্ছে এসডিজি এর সুফল কি কি। এখন কথা হচ্ছে আমরা তো ভাইয়া আমরা তো এত কাজ করবো, এখন কাজ করে আমাদের সুফল কি, আমরা যদি বেনিফিটই না পাই। এতক্ষণ ধরে ভাই বলতেছেন বেনিফিট পাবো বেনিফিট পাবো, কি ধরনের বেনিফিট, এগুলা কি কি, তো সেগুলো আগে দেখি। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা খেয়াল করো, এসডিজি সুফল নিয়ে কথা বলতে বলতে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা দরকার, এক, সেটা হচ্ছে যে পৃথিবীতে আমাদের বাংলাদেশের কথা যদি চিন্তা করি, দারিদ্র্য কিন্তু এখনো এক্সিস্ট করতেছে। এখনো অনেক মানুষ দেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা যাচ্ছে তারা খেতে পারে না। শিক্ষার যে সুযোগটা, ন্যূনতম সুযোগটা পাওয়া দরকার, সেটা পাচ্ছে না। চিকিৎসার ব্যাপার, অনেক মানুষ দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চলে তুমি যদি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, যে অনেক মানুষ চিকিৎসার জন্য মানুষের হসপিটালে নিতে পারতেছে না, যা যোগাযোগ ব্যবস্থা এত বেশি ওখানে খারাপ। বা তাহলে মানুষের প্রত্যেকটা জায়গায় অ্যাফোর্ডেবিলিটি অনেক কম। আলহামদুলিল্লাহ যে আমরা মাই ডিয়ার স্টুডেন্টস যে সবকিছু এক্সেস করতে পারছি। তোমরা জাস্ট একটা জায়গা থেকেও তোমরা লাইভ ক্লাসটা করতে পারতেছো। অনেকে মাই ডিয়ার স্টুডেন্টস এগুলো আমাদের এফোর্ড করতে পারে না। তো তোমাদের এখানে জাস্ট একটা লাইফ লেসন থাকবে। আমি শুধুমাত্র সমাজই পড়াচ্ছি বল বা বাংলাদেশের বিশ্ব পরিচয় পড়াচ্ছি বলে এর বাংলাদেশের বিশ্ব পরিচয় না, লাইফে আমাদের সব জায়গা থেকে আমাদের মোটামুটি শিক্ষাটা গ্রহণ করা উচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যা সবসময় মাথায় রাখবা, তোমাদের কাছে যা কিছু আছে সেটা তোমার জন্য এনাফ। তোমরা যারা যারা জয়েন করতে পারতেছো, অনেকে আছে মোবাইলের জন্য হয়তো বা এই ক্লাসটাও করতে পারতেছে না। অনেকে মন খারাপ করো যে আমরা তো ঢাকার বাইরে থাকি, যে আমাদের অনেক ভালো টিচার, মানে আমাদের হয়তো এত ভালো টিচার আমরা সুবিধা পাই না, বা আমাদের ক্লাসও হয় না ওইরকম। সো ওই জায়গা থেকে না, সো তাহলে আজকে তোমরা, এখন তো তোমাদের সেই সমস্যাটাও নাই, তোমরা ক্লাসে এক্সেস করতে পারতেছো। সো তাহলে দেখো, পৃথিবীতে সব সময় মাথায় রাখতে হবে যে আমার পৃথিবীতে হয়তো অনেক খারাপ হতে পারে, কিন্তু ওই খারাপের মধ্য দিয়েও তুমি, তোমার থেকে অনেক খারাপ অবস্থায় অনেকে আছে। সো ওই জায়গাগুলো থেকে নিজেকে সবসময় সন্তুষ্ট রেখে নিজের জায়গা থেকে বেস্ট এফোর্ট দেওয়ার ট্রাই করবা। সো নিজে যখন এফোর্ট দেওয়ার ট্রাই করবা, ওই এফোর্ট অনুসারে তুমি সবসময় তার প্রতিদানটা পাবা। কখনো সৃষ্টিকর্তা কখনো দেখবা, কখনো কাউকে এক ফোঁটা কখনো কাউকে কোনো তার ইয়া থেকে বঞ্চিত করবে না, প্রাপ্তি থেকে। সো আমি তাহলে টপিকে ফিরে যাই, এসডিজি এর সুফল কি কি। প্রথমত, এই যে দারিদ্র সীমাগুলো এক্সিস্ট করতেছে, প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা যখন দেশ যখন এগিয়ে আসতেছে সাহায্য করার জন্য, তখন তোমরা যে জিনিসটা দেখতে পাবে, দারিদ্র্যের সীমা শূন্যের কাছাকাছি চলে আসে বা আমাদের অনেক কমে যাবে। কারণ যখন দেখতেছো এই যে এসডিজি তে সবাই চুক্তিবদ্ধ হচ্ছে, তখন প্রত্যেকটা মানুষ এসে বা প্রত্যেকটা দেশ এসে ইনভেস্ট করতেছে, বা প্রত্যেকটা দেশ এসে সাহায্যের জন্য এগিয়ে আসে। ওই সাহায্য দিয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র লেভেলে যে মানুষগুলো আছে তাদের নিয়ে অনেক কাজ করে, নতুন নতুন প্রকল্প হয়, ওই প্রকল্পগুলোতে মানুষ চাকরির সুযোগ পায়। চাকরির সুযোগ পেলে মানুষের পরিবার নিয়ে মানুষ সুখে থাকতে পারে, বা দারিদ্র যে কষাঘাত বা দারিদ্র যে নির্মমতা, সেখান থেকে মানুষ মুক্তি পায়। এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড জিনিস, মৌলিক চাহিদাগুলো সুনিশ্চিত করা।
প্রথমত যে বলেছিলাম যে অনেক মানুষ যোগাযোগ করে, চিকিৎসার সুযোগটা পায় না, অনেক মানুষ শিক্ষার সুযোগটা পায় না, খাবার পায় না। আফ্রিকার কোনো তো অনেক দেশ আছে, ওইখানে তুমি দেখবা, ছবি দেখলে তুমি নিজে কান্না করে দিবা, এমন একটা অবস্থা, মানে এত খারাপ অবস্থায় আছে, তার খাবার পায় না, জাস্ট দেখা যাচ্ছে যে বুকের হাড় দেখা যাচ্ছে, এমন অবস্থা। সো এত কষ্টে মানুষগুলো আছে। সো এইরকম একটা সাম্য ক্রিয়েট করার জন্য মৌলিক চাহিদাগুলো যাতে সুনিশ্চিত করা যায় এরকম। তো তাহলে আমরা আমাদের দেশের জন্য কি কিরকম দেখা যায়, আমাদের দেশেও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা এত বেশি উন্নত না, বা আমাদের দেশে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমাদের দেশে অনেক বেশি কমে এসেছে, হয়তো আমরা দেখতে পাচ্ছি এখন দারিদ্র কমে গেছে, এখন অনেক কিছু মানুষ অ্যাক্সেস করতে পারতেছে, ইন্টারনেট সুবিধা পাচ্ছে। সো এই কারণে আমাদের এখন হয়তো অনেক কিছু কমে এসছে। তো এই যে মৌলিক চাহিদাগুলা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো আছে, তো এগুলো প্রত্যেকটা জিনিস আমরা নিশ্চিত করতে পারবো। থার্ডলি সেটা হচ্ছে যে আমাদের জেন্ডার সমতা বিধান। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রত্যেকটা জায়গায় আমরা যে নারী পুরুষের মানে অধিকারের দিক থেকে যে এগিয়ে আসার যে জায়গাটা, ক্ষমতায়ন, নারী ক্ষমতায়নের যে জায়গাটা, নারীর দিক যে পশ্চাৎপদতা, আগে যেরকম ছিল পড়াশোনা করতে দিত না বা এই ধরনের জিনিসপাতি গুলা, এই যে প্রবলেম গুলা, কিংবা কর্মক্ষেত্রে যে নারীদের ক্ষেত্রে যে অ্যাসাল্ট গুলা হয়, যে ভায়োলেন্স গুলা হয়, এই ভায়োলেন্স গুলো যাতে না হয়, এই কারণে আমরা এসডিজি তে আসলে এই ধরনের কাজ করে থাকি। ফুয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা গ্রাম ও শহরে আমরা বিশুদ্ধ পানির ও পয় নিষ্কাশনের একটা ব্যবস্থা করব, যেটা কিনা দেখা যাচ্ছে, তুমি দেখবা যে সিলেটের দিকে গেলে মৌলভীবাজারের দিকে অনেক চা বাগান আছে, যেখানে কিনা স্যানিটাইজেশনের ভালো ব্যবস্থা নাই, সেখানে মানুষের স্যানিটারি ব্যবস্থা নাই, ওখানে যে মানুষ মানে পয় নিষ্কাশনের ব্যবস্থা এতটাই অনুন্নত যে মানুষের খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা, মুখে উচ্চারণ করা যাচ্ছে না এমন অবস্থা। সো ওই রকম জায়গাগুলো আমরা নিশ্চিত করতে পারি। আর প্রত্যেকটা জায়গায় বিশুদ্ধ পানির যে মানে অপরিসীম যে গুরুত্ব, সেটা আসলে আমরা কখনো আর মুখে বলার মতো কিছু না। ফিফথ যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ প্রশমন। দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগের সময়, এই সময় অনেক বেশি পরিমাণে একটা দেশ ক্ষতির সম্মুখীন হয়। তো এরকম পরিস্থিতিতে এসে কিভাবে আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারবো, বা অন্যান্য দেশ যে এগিয়ে আসার যে ব্যাপারটা, কারণ তারা প্রত্যেকটা দেশ একই ইয়ার মধ্যে আছে, চুক্তির মধ্যে আছে, একই রকম নীতিমালার মধ্যে আছে, তারা একটা একটা দেশকে এগিয়ে আসতে সাহায্য করে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আমাকে কমেন্ট করে জানাও এটাতে কোনো প্রবলেম আছে কিনা। আজান দিচ্ছে বাইরে, এই কারণে আমি 2 মিনিটের জন্য তোমাদের থেকে বিরক্ত মানে এখানে কি নিচ্ছি, বিরতি নিচ্ছি। তোমরা একটু বুঝতে পেরেছো কিনা 5টা পয়েন্ট আমাকে একটু জানাও কমেন্ট করে। আর আমি 2 মিনিট পরে আমি আমার স্লাইডটা আমি কন্টিনিউ করবো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, একটু আমাকে কাইন্ডলি একটু জানাও যে সবাই কি বুঝতে পেরেছো কিনা। আজানটা শেষ হলে আমি আবার শুরু করবো। অলরাইট, আমাদের আজান শেষ এখানে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য। তো
ঠিক আছে সবাইকে। হ্যাঁ, আবার শুরু করি আমরা তাহলে। ওকে, লেটস গেট দ্য বল রোলিং अगेन। ওকে, ফাইন, শুরু করি। সবাই অনেকে বলেছে 80% ক্লিয়ার। আমি সবার জন্য আরেকবার বলি ব্যাপারটা। আমি যখন আমাদের আরো কয়েকটা পয়েন্ট আছে সেগুলো শেষ করে আমরা আবার জিনিসটাতে ফিরে আসবো। তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা যে সুফলগুলো আর কি ৬ নাম্বার যে সুফলটা সেটা হচ্ছে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধি এবং আমাদের কৃষি সম্প্রসারণ। আমরা দেখেছি এখনের পৃথিবীতে মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে বিদ্যুৎ না পৌঁছানোর কারণে অনেকে আসলে ওই বিদ্যুৎ সুবিধাটা পেত না। আমরা এখন দেখেছি অনেক গ্রামেই দেখা যায় যে সোলার প্যানেল আসলে আমাদের বসানো হয়েছে। সোলারের সাহায্যে এই যে নবায়নযোগ্য যে জ্বালানি ব্যবস্থা বা নবায়নযোগ্য যে পাওয়ার সেই জিনিসগুলো আমরা পাচ্ছি। পাশাপাশি আমরা কৃষি সম্প্রসারণটা আসলে করা দরকার। এগুলো আমরা বেশি পাবো কারণ বিভিন্ন দেশ অনেক দেশ এগুলো ভালো সার উৎপাদন করে। আমরা জানি যে কৃষি ক্ষেত্রে টেকনোলজি কত বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে আমাদের দেশ হয়তো যে কৃষি টেকনোলজি গুলো মানে উৎপাদন করতে পারে না, কিন্তু আমাদের কি আছে, আমাদের কিছুদিন আগে দেখা গেছে যে আমাদের পাটের জিন আমাদের তৈরি করা হয়েছিল বা আবিষ্কার করা হয়েছিল। সো আমাদের যে রিসার্চের জায়গাগুলো আছে এগুলো আমরা বেশি অনেক উন্নত। সো ওই যে দেশগুলোকে এগিয়ে আসার বা একটা কোলাবোরেশন ক্রিয়েট করা, এই জিনিসগুলো আমরা এসডিজির মাধ্যমে আমরা পেতে পারি। অন্যান্য দেশ আমাদের কাছে এগিয়ে আসবে যে এই জিনিসগুলো দিতে পারবে বা এ ধরনের যন্ত্রপাতি দিয়ে আমাদের সাহায্য করবে। তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম এর আগে, অনেক অনেক সময় আমাদের সমাজের মধ্যে এক্সিস্ট করে। তো যখন এসডিজি জিনিসগুলো যখন দেখভাল করবে বা জাতিসংঘ থেকে ডিরেক্টলি যখন এগুলোকে ইন্টারভেইন করতেছে, তখন আমরা দেখতে পারবো যে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা থেকে শুরু করে প্রত্যেকটা কাজে, যখন আমি প্রথমেই বলেছিলাম যে জীবন মানে উন্নত হলে তখন অলরেডি সমাজে অপরাধ কমে যায়। তার পাশাপাশি যখন আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো এসডিজি অনুযায়ী, তখন দেখবা যে সমাজ ইটসেলফ অনেক উন্নত হয়ে গেছে বা আমাদের অর্থনৈতিক বা সামাজিক যে উন্নতি সেটা করতে পারবো। তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মানে শক্তিশালী হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো করে খেয়াল করো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কাকে বলে। যেখানে কিনা বলা হচ্ছে গভর্নমেন্টের কাছে বা যেখানে কিনা বলা হচ্ছে রাষ্ট্রের মানুষ রাষ্ট্রের মানুষ সকল ক্ষমতার অধিকারী কিংবা এ ধরনের জায়গাগুলো, সেখানে আমরা এসডিজির মাধ্যমে রাষ্ট্রের মানুষের যে মতামতের যে স্বাধীনতা, মতামতের যে ব্যাপারগুলা সেগুলোকে আমরা আসলে গুরুত্ব দিতে শিখবো। যখন আমরা এই জিনিসটা শিখবো, যখন দেখা যাচ্ছে জনগণ ডিরেক্টলি তাদের ক্ষমতাগুলো এখানে প্রয়োগ করতে পারতেছে, জনগণের কথার গুরুত্ব দেওয়া হচ্ছে, তখন ওই প্রতিষ্ঠানগুলো যখন শক্তিশালী হবে তখন দেশের উন্নতি সাধিত হবে। তারপর যে ব্যাপারটা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন ঘটানো, এটার মানে কি? দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক অনেক কমপ্লেক্স জিনিস মাই ডিয়ার স্টুডেন্টস। তোমরা যখন পরবর্তী মানে শ্রেণীগুলো আরেকটু বড় হবে তখন জিনিসগুলো আরেকটু ভালো মতো বুঝতে পারবে। তবুও আমি একটু ধারণা দিয়ে যাই। প্রত্যেকটা দেশের মধ্যে একটা সম্পর্ক এক্সিস্ট করে। যেমন বাংলাদেশের ভারতের মধ্যে, বা দেখা যাচ্ছে যে আমি যদি ইউরোপের মধ্যে দেখি তুর্কির সাথে অন্যান্য দেশের একটা সম্পর্ক থাকে, বা তো একটা দেশের সাথে একটা সম্পর্কের উপর অনেক কিছু আসলে নির্ভর করে। যেমন চায়নার সাথে আমাদের সম্পর্ক থাকে, সম্পর্ক হচ্ছে একরকম ডেভেলপমেন্ট নিয়ে। জাপানের সাথে হচ্ছে আমাদের যেমন আজকে কি হচ্ছে, আমাদের মেট্রো রেল হচ্ছে ঢাকাতে, যেরকম মেট্রো রেলের জন্য আমরা জাপানের উপর ডিপেন্ড করতেছি। তো এইরকম যে সম্পর্কগুলো আছে, এই সম্পর্কগুলো যখন উন্নত হচ্ছে তখন দেখো জাপান যখন আমাদেরকে সাহায্য করতে এগিয়ে আসে, বা পদ্মা সেতু তো অনেক হেল্প করেছে আমাদের, বিভিন্ন চায়না যখন হেল্প করেছে বা বিভিন্ন দেশ যখন হেল্প করেছে। তো এই ক্ষেত্রে আমরা নর্মালি দেখি যে অর্থনৈতিক ও রাজনৈতিক যে উন্নয়ন গুলো, এগুলো ডিরেক্টলি আমাদের এই আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে সাধিত হয়। তুমি যখন এসডিজি নিয়ে কাজ করতেছো বা এসডিজির অন্তর্ভুক্ত, তখন সারা পৃথিবী থেকে তুমি তাহলে সাহায্যগুলো পাচ্ছ। এন্ড মানে বাই দিস টাইম তোমার উন্নয়ন যে কার্যক্রমগুলো এগুলো অব্যাহত থাকে। একটা দেশ হিসাবে উন্নয়নশীল দেশ থেকে তুমি উন্নত দেশের যে যাত্রাটা, এটা আরো বেশি ত্বরান্বিত হয়। উন্নত দেশ কারা কারা? আমরা নর্মালি দেখতে পারি যে ইউএসএ কিংবা আমি যেটা বলেছিলাম জার্মানি বা ইউকে, এই ধরনের কান্ট্রি গুলা। সো আমি আরেকবার ব্যাপারটা রিক্যাপ করি পুরোটা। প্রথমত আমি কি দেখেছি দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমত আমি দেখেছি দারিদ্র সীমার কাছাকাছি নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের প্রথম যে সুফলটা আমরা পেতে পারি, যে দারিদ্র সীমা কমে যাবে বা দারিদ্রতার কষাঘাত থেকে মানুষ মুক্তি পাবে। সেকেন্ডলি যেটা বলেছে মৌলিক চাহিদাগুলো সুনিশ্চিত হতে পারে। মৌলিক চাহিদাগুলো কি কি? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, জেন্ডার সমতা বা আমরা বলতে পারি লিঙ্গ বৈষম্য যেগুলো এক্সিস্ট করে নারী পুরুষের মধ্যে, সেগুলো হচ্ছে আমাদের কমে যাবে। গ্রাম ও শহরের মধ্যে বিশুদ্ধ পানি, এটা আমরা বেশি নিশ্চিত করতে পারবো। এন্ড পয় নিষ্কাশনের প্রবলেম যেটা বললাম, সিলেটের ব্যাপারটা, মৌলভীবাজারে যেটা। তারপর হচ্ছে আমরা বললাম প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা অনেক বেশি খুব তাড়াতাড়ি আমরা পুনর্বাসন করতে পারবো। তারপর যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে আমাদের জ্বালানি টেকসই ও মানে টেকসই জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি আমরা বৃদ্ধি ঘটাতে পারবো, আর কৃষি সম্প্রসারণ করতে পারবো, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা অপরাধ কমিয়ে আনতে পারবো। তারপর আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সেগুলো আরো বেশি শক্তিশালী হবে। এন্ড আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমরা সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমরা অনেক প্রসার ঘটাতে পারবো। এবার আমরা দেখি মাই ডিয়ার স্টুডেন্টস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এসডিজি নিয়ে কথাবার্তা বললে আমরা এতক্ষণ ধরে জানলামই না এসডিজি আসলে জিনিসটা কি বা এসডিজি আসলে কি কি করে। আমরা 17টা পয়েন্ট আমরা একটু মনে রাখবো, কারণ তুমি যদি এখন না শিখো, ইন ফিউচার এটা তোমাদের অনেক এক্সট্রা কারিকুলার এন্ড কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে এগুলো কাজে দিবে।
কারণ প্রত্যেকটা এই যে মিশন নিয়ে প্রত্যেকটা মানে সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে এ ধরনের কাজ করে জাতিসংঘের ছোট ছোট কিছু ভলেন্টারি টিম আছে যারা এগুলো নিয়ে কাজ করে। আমি প্রথমটা নিয়ে কথা বলি, ওকে? তার আগে আমি একটু বলো, আগের যে স্লাইডটা ছিল এর মধ্যে সবাইকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো আমাকে একটু ইয়েস বলে জানাও, তাহলে আমি পরবর্তী যে আমাদের এই ডিসকাশনটা আমরা একটু শুরু করব। সবাই একটু আমাকে ইয়েস বলে জানো, ইয়েস বলে জানালে আমি জাস্ট বুঝে যাবো। জি ভাইয়া, অনেকে বলছে জি ভাইয়া, ইয়েস, ফাইন, অলরাইট অলরাইট, কুল। সো আমি তাহলে বলি যে 17টা পয়েন্ট কি কি। প্রথমত, নো পভার্টি, আমাদের কখনো যে বললাম না যে দারিদ্র্য সীমা, সেটা আমরা অনেক বেশি কমিয়ে আনবো। তারপর জিরো হাঙ্গার, মানুষের কখনো ক্ষুধার কারণে মানুষের মৃত্যু বা ক্ষুধার যে জায়গাটা, এটা যে আমরা কখনো পৃথিবীতে হতে দিব না। থার্ড যেটা জিনিসটা হচ্ছে গুড হেলথ এবং ওয়েল বিং। আমরা জানি যে স্বাস্থ্য মানুষের একটা অনেক গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট মানুষের বেঁচে থাকার। যে স্বাস্থ্য মানে শারীরিক স্বাস্থ্য, সেটা আমাদের কি হয়, মানসিক স্বাস্থ্য দুটোটাই আমাদের নিশ্চিত করা দরকার। ফোর যে জিনিসটা, সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন। পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে যে কোয়ালিটি এডুকেশনটা রিচ করে দেওয়া বা পৌঁছে দেওয়া, এই জিনিসটা আমাদের একটা প্রাইম রেসপন্সিবিলিটি যখন আমরা এসডিজি তে আমরা অপটেন করি। তারপর যে জিনিসটা, সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। আগেই বলেছিলাম যে জেন্ডার ডিসক্রিমিনেশন বা ভায়োলেন্স গুলো ওয়ার্ল্ডে এক্সিস্ট করতেছে, সেখান থেকে মুক্ত হয়ে আসার যে পয়েন্টটা, সেটা দরকার। তারপর যেটা 6 নাম্বার, সেটা হচ্ছে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। সো এই যে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, আমি বলেছিলাম যেটা এর আগে, ওই যে সিলেটের মৌলভীবাজারের যে ঘটনাটা, সেটা যে এটা হচ্ছে একটা মানুষের যে বেসিক রাইটের মধ্যে এটা পড়ে, যে প্রত্যেকটা মানুষ ডিজার্ভ করে। তারপর হচ্ছে যে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। অ্যাফোর্ডেবল ক্লিন এনার্জি যেটা বলেছিলাম, নবায়নযোগ্য ও টেকসই, যেটা ছিল আমাদের কৃষি সম্প্রসারণ, এই জায়গাগুলো, এটা আমাদের দেশের পার্সপেক্টিভে বলেছি। সারা পৃথিবীর পার্সপেক্টিভে দেখলে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। তারপর যে ব্যাপারটা, সেটা হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। যে প্রত্যেকটা দেশে যে মানুষের যে বেকার সমস্যা, এই জিনিসগুলো যাতে কমে যায়, এটা আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। 9, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত উন্নয়ন। আচ্ছা, 7 থেকে 9 পয়েন্টটা বুঝি নাই, 7 থেকে 9 পয়েন্টটা। আর 7 নাম্বারটা হচ্ছে, আমি আরেকবার তাহলে বলি, যারা যারা অলরেডি আছো বুঝেছো তারা একটু মাইন্ড করবে না আশা করি। সো লাস্ট পয়েন্টটা একটু আবার বলে, অবশ্য আমি আবার বলতেছি, সমস্যা নেই। সো ক্লিন ওয়াটারের কথা বলেছি, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি কি? আমি একটু আগে বলেছিলাম যে টেকসই ও নবায়নযোগ্য শক্তি। যেমন সোলারের কথাটা বলেছি, মানুষের ওইটা হচ্ছে যে ডিরেক্টলি নবায়নযোগ্য শক্তি হিসেবে। কৃষি সম্প্রসারণ, মানুষ ইচ্ছা মতো জমি চাষ করতে পারে, বা জমি চাষের একটা ব্যাপার স্যাপার আছে, কৃষি আমাদের একটা নবায়নযোগ্য উৎস একটা বলতে পারি। সো এরকম একটা সাস্টেইনেবল বা টেকসই আমাদের একটা মানে ক্ষেত্র সৃষ্টি করতে হবে, যেখান থেকে কিনা মানুষ শক্তি পেতে পারে বা মানুষের একটা আয়ের উৎস আমরা তৈরি করতে পারি। এরপর যে আয়ের কথা আসছে, সেটা আমাদের 8 নম্বর পয়েন্ট আরো সুন্দর করে বলতে পারি, যেখানে ওয়ার্ল্ডের মধ্যে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে যেটা বলেছিলাম, মানুষের মাথাপিছু আয় যখন বাড়ে, সোসাইটিতে মানুষের অ্যাফোর্ডেবিলিটি মানে ক্রয় ক্ষমতা বাড়ে। যখন ক্রয় ক্ষমতা বাড়ে, মানুষের ভালো ভালো জিনিস কিনতে পারে। যখন ভালো ভালো জিনিস কিনতে পারে, তো এটা হচ্ছে যে তুমি নর্মালি জানো যে ইন জেনারেল, তোমার কাছে যদি এমন একটা টাকা থাকতো, তাহলে তুমি নর্মালি, আমরা কি ধরনের ফোন চালাই, আমরা হচ্ছে একটা মিডিয়াম লেভেলের ফোন চালাই। তো কারো যদি অ্যাফোর্ডেবিলিটি এত বেশি থাকে যে আইফোন কেনার মতো, তো সে অবশ্যই ওই কম দামি ফোন কিনতে পারবে না। এখন হচ্ছে হ্যাঁ, কিছু কিছু মানুষের আছে যে এখন কেউ ভাবনার জন্য বলতে পারে যে না ভাই, আমার তাহলে নিবো না, ফোনের কাজ তো হচ্ছে কথা বলা, কথা বলার কাজ হইলে তো হয়েছে, আমি আইফোন দিয়ে কি করবো। তো অনেকে হয়তো ভাবনার জন্য বলতে পারে, কিন্তু এটা হয় না যে যার অ্যাফোর্ডেবিলিটি আইফোন কেনার, সে আসলে আইফোন কিনবে এই ধরনের জিনিসপাতি। তাহলে এই যে ইকোনমিক গ্রোথটা, একটা জীবন মানের যে ব্যবস্থা, এটাকে উন্নত করা হচ্ছে ইকোনমিক একটা প্রবৃত্তি বা এজ আ হোল জাতিগত একটা ব্যাপার। সো ডিসেন্ট ওয়ার্কের ব্যাপারটা হচ্ছে কোনো মানুষ জবলেস থাকবে না, বেকারত্ব কমিয়ে নিয়ে এসে এই জিনিসটাকে ওয়ার্কআউট করা। তারপর 9 নাম্বারটা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। কিরকম? পৃথিবীতে প্রতিটা দেশের মধ্যে দেখা যাচ্ছে যে তুমি অবকাঠামোগত উন্নয়ন, এটা নর্মালি দেখতে পারো, রাস্তাঘাটের অবস্থা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকটা জায়গায়। তুমি একটা ইউএসএ কিংবা কানাডা কিংবা এই ধরনের কান্ট্রি গুলো তুমি যদি দেখো, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাস্তাঘাট, প্রত্যেকটা জায়গায়, আমাদের দেশে দেখো একটা পার্থক্য তুমি একদম খালি চোখেই দেখা যায়। এরকম যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট গুলা, ইনোভেশন, ইন্ডাস্ট্রি গুলো যে মানে এগিয়ে আসা। এখন আমাদের কত চলতেছে, ইন্ডাস্ট্রি 4.0, চতুর্থ প্রজন্মের আমাদের ইয়ে চলতেছে, ইন্ডাস্ট্রি যে রেভলিউশন চলতেছে সেটা। সো ইন্ডাস্ট্রি গুলোকে উন্নত করা, আপ টু ডেট রাখা, এটা একটা আমাদের কনসার্ন। নাম্বার 10, সেটা হচ্ছে যে রিডিউস দ্য ইনইকুয়ালিটি। সমাজের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করে, মানে সৃষ্টি আছে যে এখন ধনী গরিবের একটা বৈষম্য, নারী পুরুষের একটা বৈষম্য, মানে একটা ইয়ে আছে, ডিসক্রিমিনেশন আছে, ইনইকুয়ালিটি আছে। এই ইনইকুয়ালিটিটা আমাদের দূর করতে হবে। 11 নাম্বার, সেটা হচ্ছে যে আমাদের সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ। সাস্টেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ জিনিসটা কি?
আমাদের দেখা যাচ্ছে যে জীবনমান মধ্যে অনেক দেখা যাচ্ছে ঘনবসতি এত বেশি, সেখানে মধ্যে জীবনমান দেখা যাচ্ছে এয়ার ইন্ডেক্স এর কথা বলি, কিছুদিন আগে দেখেছো করোনাকালীন সময় দেখেছো এয়ার ইন্ডেক্স বাতাস, ঢাকার বাতাস এত পরিষ্কার হয়ে গেছে যে মানুষের পৃথিবীর ইতিহাসে কখনো মানে পৃথিবীর ইতিহাসে না আসলে, যে বাংলাদেশের ইতিহাসে কখনো এত সুন্দর করে দেখা যায়নি, বা এয়ার ইন্ডেক্স এত পরিষ্কার ছিল না, বাতাস এত পরিষ্কার ছিল না। এখন আবার দেখো বাংলাদেশের বাতাস এত ক্ষতিকর যে নেটে তোমরা একটু সার্চ করলে দেখতে পারবা যে অনেক বেশি পলিউটেড। সো এই পলিউশন কমিয়ে নিয়ে বসবাসযোগ্য যে সিটি সেগুলো আমাদেরকে তৈরি করতে হবে। তারপর 12 নম্বর সেটা হচ্ছে যে রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন। রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন মানে ভোগ, যে আমরা যে ভোগ করব বা আমরা যে মানে এটাকে কি বলবো প্রোডাকশন করব, প্রডিউস করব, এই দুটো একটা ব্যালেন্স দরকার। যে আমরা যে দেখো একটা বোতল, পানির বোতলে পানি খাইলাম, যে এটা যে আমি আবার ইউজ করতে পারবো বা এটার প্রপার যে আসলে ইউজ হচ্ছে, এই জিনিসটা আমরা মেনটেন করা লাগবে। ক্লাইমেট অ্যাকশন, জলবায়ু এবং পরিবেশের প্রতি আমাদের নজর রাখতে হবে। যা তা করা যাবে না, চাইলেই যে কোনো কিছু আমরা ফেলে দিতে পারি না, পরিবেশের উপর আমরা গাছ কাটতে পারি না ইচ্ছা করে, এ ধরনের কাজগুলো আমাদেরকে ইয়ে রাখতে হবে। লাইফ বিলো ওয়াটার, মাছ অনেক ইম্পর্টেন্ট একটা আমাদের জীব, আমাদের পৃথিবীর জন্য এবং আমাদের দেশের জন্য। এই মৎস্য, এদের কারণে আমরা যখন দেখতেছি বুড়িগঙ্গার পানির কি অবস্থা, এখানে অনেক অনেক মানুষ মানে মাছ মারা যাচ্ছে এখানে অবস্থা, মাছ তো এখন নাই করতে গেলে কি মারা যাবে। সো এরকম অবস্থায় আমরা কখনো এটা হতে দিতে পারি না। সো পানির নিচে যে আমাদের প্রাণগুলো আছে সেগুলোর প্রতি আমাদের কেটার করতে হবে। 15 নাম্বার সেটা হচ্ছে লাইফ অন ল্যান্ড। দেখা যাচ্ছে যে পৃথিবীতে যে অভয়ারণ্যগুলো আছে, অন্যান্য যে প্রাণীগুলো আছে তাদেরকে আমাদের যথাযথ গুরুত্ব দিতে হবে। 16 সেটা হচ্ছে যে পিস অ্যান্ড জাস্টিস। পিস অ্যান্ড জাস্টিস, পিস এন্ড জাস্টিসের ক্ষেত্রে আমাদের কি রাখবো, যে একটা স্ট্রং ইনস্টিটিউশন। সো পিস এন্ড জাস্টিসের ক্ষেত্রে সবসময় দেখবা যে শান্তি বজায় রাখা এবং ন্যায় বিচার যে প্রতিষ্ঠা করার, এই ব্যাপারটা অনেক বেশি দরকার পৃথিবীতে। তুমি যদি দেখো অপরাধীরা কখন কোনো শাস্তি পায় না, সেই পৃথিবীতে দেখা যাচ্ছে যে অপরাধ আরো বেড়ে যায়। তো এই যে একটা পিস এবং শান্তি, এগুলো বজায় রাখাটা একটা দায়িত্ব, এসডিজির মধ্যে একটা গোল বলা হচ্ছে। আর আরেকটা গোল হচ্ছে যে আমাদের পার্টনারশিপ ফর দ্য গোলস। প্রত্যেকটা দেশকে যদি এগিয়ে আসে নিজেদের কোলাবোরেশনে হাতে হাত ধরে, তখন গিয়ে তারা এই যে গোল গুলো আছে এগুলোকে ডেভেলপ করতে পারে। এই তো এই 17টা পয়েন্ট নিয়ে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কেউ যদি কোথাও না বুঝে থাকো, কাইন্ডলি কাইন্ডলি তোমরা ভিডিওটা একটু রিওয়াইন্ড করে দেখবা। আর যারা বুঝতে পেরেছো তারা একটু কমেন্টে আমাকে ইয়েস বলে জানাও। আমি 1 মিনিট পর আমি জাস্ট 1 মিনিট তোমাদের কমেন্ট গুলো দেখে বা 30 সেকেন্ড তোমাদের কমেন্ট গুলো দেখে আমি পরবর্তী স্লাইডে চলে যাব। আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করেছে ভাইয়া কিছু পয়েন্টের লোগো আর আমাদের বইয়ের আপনার এটার সাথে মিল নাই কেন? মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা ঘাবড়াবা না, তোমরা ঘাবড়াবা না। এই যে যে লোগো গুলো আছে, লোগো গুলো এত ইম্পর্টেন্ট না, কিন্তু এসডিজি সারা পৃথিবীতে একই রকম ভাবে মেনটেন করা হয় বা সারা পৃথিবীতে একই গোল নিয়ে কাজ করে। সো লোগোটা এত বেশি ইম্পর্টেন্ট না। এই যে দেখো এখানে গোলের জায়গা নিচে দেখবা গোলের মধ্যে ওটা, ওটা হচ্ছে আমাদের বইতে দেওয়া আছে। তো গোলগুলো একই, এটা কোনো ম্যাটার না যে চিত্র একই না বা আমাদের এগুলো বইয়ের এগুলো একই না। তোমাদের মাথায় রাখতে হবে, বুঝতে হবে জিনিসটা আসলে কি বুঝিয়েছে, কনসেপ্ট গুলা কি। তুমি যদি আমার এই ইনসাইটটা নিতে পারো, এখান থেকে ইনসাইট যা যা দিচ্ছি সেগুলো যদি নিতে পারো, তোমরা পরীক্ষা খাতায় অনেক ভালো করে অ্যান্সার গুলো লিখতে পারবে। তো পরবর্তী পয়েন্টে যারা বুঝতে পেরেছো আমাদের ইয়েস বলে জানো। হ্যাঁ ইয়েস সবাই বলছে। নেট প্রবলেম হয়েছিল কিছুক্ষণ আগে। আচ্ছা আমি তাহলে নেক্সট পয়েন্টটাতে চলে যাই। এসডিজি বাস্তবায়নের জন্য আমাদের প্রবলেম গুলো কি কি, চ্যালেঞ্জ গুলো কি কি। সো আমাদের একটা কথা বলতে হবে যে এই পৃথিবীতে আমাদের এসডিজি 2030 সালের মধ্যে বাংলাদেশকে আসলে যে আমাদের এসডিজি অর্জন করতে হবে, এন্ড 2000 মোটামুটি 40-এর মধ্যে বা 41-এর মধ্যে আমরা একটা উন্নত দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবো। সো এই কারণে এরই মধ্যে আমরা এমডিজি অর্জন করে ফেলেছি। এই কারণে সারা বিশ্বের দরবারে আমরা এখন সমাদৃত। এখন এই এসডিজি অর্জন করার ক্ষেত্রে আমাদের প্রধান যে চ্যালেঞ্জ, সমস্যাগুলো কি কি। সো সমস্যাগুলো প্রথমটা সম্পদের অসম বন্টন, সেটা থাকতে পারে। দেখা যাচ্ছে যে ধনী গরিবের মধ্যে যে সম্পদের অসম বন্টনটা হয়, কিংবা যে এই যে অসম বন্টন গুলা, এগুলো কি কি সমস্যা সৃষ্টি করে, ধনী গরিবের যে ফারাকটা, এই ফারাকটা একটা প্রবলেম। এই কারণে সমাজে যে সম্পদের অসম বন্টন এটা এক্সিস্ট করে, এটা আমাদের একটা চ্যালেঞ্জ। এটাকে দূরীভূত করে সমাজে, দূরীভূত করা তো সম্ভব না আসলে, যে এটা বলা হচ্ছে সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষের অধিকারগুলো নিশ্চিত করে নিয়ে এসে বেসিক যে নিড, হিউম্যান রাইট গুলা বা বেসিক যে আসলে মৌলিক চাহিদা গুলা, সেগুলো যাতে আমরা নিশ্চিত করতে পারি, সেই জিনিসটা আমাদের একটা চ্যালেঞ্জ হওয়া উচিত। সেকেন্ড জিনিস সেটা হচ্ছে বৈষম্য, দারিদ্র্য। আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট আছে, বৈষম্য দারিদ্র্য না, এটা হবে শুধুমাত্র একটা হবে বৈষম্য আর একটা হবে দারিদ্র্য। এখানে জাস্ট আমরা স্লাইডে তুলতে ভুল হয়েছে। সো বৈষম্য কি কি, বৈষম্য আমি যেটা এর আগে বলেছিলাম, ধনী গরিবের বৈষম্য থাকেই, নিজস্ব সবসময় কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে বা প্রত্যেকটা জায়গায় এই বৈষম্য গুলো থাকা যাবে না। বা দারিদ্র্যের যে বৈষম্যটুকু আছে বা আহ দেখা যাচ্ছে যে আমাদের মেল ফিমেলের মধ্যে যা লিঙ্গ বৈষম্যগুলো যে এক্সিস্ট করে, এই বৈষম্যগুলো আমাদেরকে দূরীভূত করতে হবে। তার পাশাপাশি আমাদেরকে দারিদ্র্যের যে ব্যাপারটা আছে, এই দারিদ্র্যকে আমাদের দূরীভূত করতে মানে করা লাগবে। এটা তো আমি আগেই বলেছিলাম, এটা আমাদের দারিদ্র্য একটা চ্যালেঞ্জ, যে দারিদ্র্যের কারণে অনেক অনেক গোল গুলো বাধাপ্রাপ্ত হয়। সো এগুলোই হচ্ছে যে আমাদের মোটামুটি বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ।
এর পাশাপাশি এগুলো হচ্ছে আমাদের প্রধান চ্যালেঞ্জ। এর আগে যেটা বলেছে এনসিকিউ যদি আসে আমাদের বহুপদী সমাপ্তি সূচক, সেক্ষেত্রে আমরা এই তিনটাই আমরা দাগিয়ে দিব যে বৈষম্য মধ্যে আমাদের চ্যালেঞ্জ কি কি। বৈষম্য, সম্পদের অসম বন্টন, বৈষম্য দারিদ্র, বৈষম্য, আরেকটা হচ্ছে দারিদ্র, এই 3 নম্বর। এরপরের স্লাইডে কি বলে আমাদের হচ্ছে এছাড়াও আরো কিছু চ্যালেঞ্জ আছে। কি কি? ভারসাম্যহীন উন্নয়ন। দেখা যাচ্ছে ঢাকা শহরের একটা ইম্পর্টেন্ট জায়গা, সেখানে অনেক বেশি উন্নয়ন হচ্ছে, ঢাকা শহরে অন্য কোথাও উন্নত হচ্ছে না। দেশের এমন একটা জায়গায়, দেশের শহরের দিক থেকে অনেক বেশি উন্নত হয়ে যাচ্ছে, গ্রামাঞ্চলে উন্নত হচ্ছে না, একটা জেলা শহর এরকম উন্নত হচ্ছে না। এরকম ভারসাম্যহীন উন্নয়ন, এটা অনেক বেশি প্রবলেম। সো এই উন্নয়ন হওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় একই রকম উন্নয়নটা দরকার। তাহলে দেখা যাচ্ছে যে কোনো একটা মানুষ গ্রামে অসুস্থ হয়ে গেল, সো তার যাতে ঢাকায় এসে চিকিৎসা নেওয়া বা ঢাকা মেডিকেলে ভর্তি করার এরকম এই নিডটা যাতে না থাকে, অন্তত পক্ষে সে যাতে তার জেলা শহর বা এখানে যাতে ভালো একটা ডাক্তার পায়, যে তার ভালো একটা হসপিটাল যাতে তার নিজের জেলায় থাকে, এই জিনিসগুলো আসলে দরকার। যে উন্নয়নের যে ভারসাম্যটা, ভোগ বৈষম্য, এর আগে যেটা বললাম যে ইনইকুয়ালিটি বা আমাদের কনজাম্পশনের যে ব্যাপারটা, ভোগ বৈষম্য, যে সমাজে যারা প্রডিউস করে, বা দেখো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা মানে বাংলাদেশের, যে আমি যে সেলিউট জানাই তাদেরকে, যারা কিনা একদম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে যায় একদম প্রতিনিয়ত, যে কর্মচারী যারা আছে তারা ওই লেভেলের মানুষগুলো, তাদের সারা জীবন রাত দিন পরিশ্রমের কারণে কিন্তু বাংলাদেশ এই জায়গায় এসেছে। সো এক পার্টি অনেক বেশি কষ্ট করে যাচ্ছে, তাদের প্রপার যে ওয়েজটা, তাদের প্রপার যে বেতন নিশ্চিত করা, এটা হচ্ছে ভোগ বৈষম্য। এই বৈষম্যটা যাতে না হয়, সবাইকে তার প্রপার ওয়েজটা দিয়ে তাদেরকে খুশি রাখা, বা এই যে ব্যাপারটা আছে এটা আমাদের নিশ্চিত করা লাগবে। অলরাইট। তারপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে পাবলিক প্রাইভেটের সমন্বয়হীনতা। যে প্রাইভেট ইনস্টিটিউশন গুলা, প্রাইভেট কোম্পানি গুলা এগিয়ে আসে না, তাদেরকে একসাথে কোলাবোরেশনে যে কাজ করা, এই কাজ করাটা আমাদের জন্য দরকার। তো ইন জেনারেল আমরা আসলে কি পাই? আমরা পাচ্ছি হচ্ছে ভারসাম্যহীন উন্নয়নের যে জায়গাটা চ্যালেঞ্জটা আমরা আমাদের মোকাবিলা করতে হবে, ভোগ বৈষম্য দূর করে প্রত্যেকটা মানুষকে তাদের প্রপার যে জায়গাটা যা ডিজার্ভ করে যেটা, সেটা নিশ্চিত করতে হবে। এন্ড ফাইনালি সেটা হচ্ছে আমাদের পাবলিক প্রাইভেটের যে ভারসাম্য, সেটা সমন্বয়টা আমাদেরকে বজায় রাখতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা আশা করি এগুলা বুঝতে পেরেছো। বৈষম্য আর দারিদ্র, বৈষম্য দারিদ্র, আচ্ছা এটা তোমরা একটু ক্লিয়ার করে নিবা। বৈষম্য দারিদ্র এখানে একসাথে হবে না, আমি থার্ড পয়েন্ট এখানে একসাথে চলে আসছে, তো এই কারণে দারিদ্রটা থার্ড পয়েন্টে হবে। সো তোমরা একটু কেটে নাও, আমি একটু দাঁড়াও দেখাই দিই, আগের স্লাইডটা একটু ক্লিয়ার করে দিই সবাইকে, না হলে তোমরা প্যারা খাবা। আচ্ছা এই স্লাইডটা তোমরা এখানে দেখো, আমি আমি কেটে দিচ্ছি, এখানে কেটে দিচ্ছি পেন দিয়ে। সো এই যে যে এটা, দাঁড়াও, ওয়েট আমি একটু মুছে নিই এটাকে। ওকে, এবার দেখো এই যে এই পয়েন্টটা তোমরা এটা মুছে নাও। এই যে এই দারিদ্র, এটা কেটে যাবা, দারিদ্র এটা কেটে দাও, এটা কেটে দাও, কেটে দারিদ্র জাস্ট থার্ড পয়েন্ট হবে, এটাকে কেটে দাও তোমরা। অলরাইট। সো ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ, ফাইন। তাহলে আমরা আমাদের ইয়াতে চলে যাই, পরবর্তী স্লাইডে চলে যাই। সো পরবর্তী স্লাইড আমাদের কি বলে, যে আরেকটু চ্যালেঞ্জ আমরা যেটা দেখেছি সেটা। অলরাইট, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তারপর সেটা হচ্ছে যে এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলার ক্ষেত্রে আমাদের করণীয় কি কি। করণীয় পয়েন্টটা হচ্ছে এখন আমরা দেখবো। প্রথমত আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস, যে আমাদের করণীয় কাজগুলো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ যে আমাদেরকে বুঝতে হবে যে পরিবেশ সচেতনতা, পরিবেশ সচেতনতা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি তোমাদের এখানে অলরেডি মানুষ কমে গেছে, মাত্র 73 জন। আমার মনে হয় না যে আমরা যে কন্টেন্ট প্রোভাইড করতেছি এটা শুধুমাত্র এই 74, 75 বা 100 জনের জন্য না। আমরা চাচ্ছিলাম, যে আশা করতেছিলাম এতদিনে হয়তোবা আমাদের 400, 500 বা 1000 অন্তত পক্ষে, 2000 জনের মেম্বার যেহেতু, 1000 অন্তত পক্ষে 50% তোমরা আসলে থাকবা। সো এটা ধরতে গেলে আমাদের 20/1 বা 5% তো না তোমাদের মধ্যে। সো এটা একটু তোমরা আসলে নিশ্চিত করবা যে এত কম মানুষ নিয়ে আসলে এটা আমাদের নিজেদের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টিং। যাই হোক, সো আমরা একটু মাথায় রাখি মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে আমাদের করণীয় কি কি। একটা কথা চিন্তা করো, যে পরিবেশ সচেতনতা এই ব্যাপারটা নিয়ে, গাছ কেটে ফেলতেছি আমরা, পাহাড় নিধন করতেছি বা পাহাড় ভেঙে কেটে ফেলতেছি, এই কাজগুলো আসলে আমাদের করা উচিত না, প্রথমত। দ্বিতীয় হচ্ছে আমাদের সচেতনতা জায়গা কি। তো ভাইয়া আমরা তো চাইলে পাহাড় ঠেকাই দিতে পারি না, আমরা তো চাইলে ওই দুষ্ট লোকগুলোকে আমরা শাস্তি দিতে পারি না, তাহলে আমরা কি করতে পারি? মাই ডিয়ার স্টুডেন্টস, চিন্তা করো, এই কাজটা তোমাদের এখানে দায়িত্ব। আমরা যখন কোক খাই বা পানি খাই, আমরা যে কাজটা করি, হুট করে রিক্সা থেকে বোতলটা ফিকে মারে ফেলে দিই, বা একটা যখন ঝালমুড়ি খাই, ঠোঙ্গাটা আমরা ফেলে দিই। তো সমস্যাটা কি হয় দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এই জিনিসটা কখনো পরিষ্কার করা হইলেও ড্রেনের মধ্যে পড়ে গিয়ে প্রবলেম হয়। সো অনেক রকম সমস্যা হয়, এটা আমাদের বলার বাহুল্য, মানে বলাটাই বাহুল্য। কিছুদিন আগে দেখা যাচ্ছে যে জাপানে কিছুদিন আগে বন্যা হওয়ার কারণে একটা পলিথিন পর্যন্ত ভেসে ওঠে নাই, এমন অবস্থা। সো মাই ডিয়ার স্টুডেন্ট, চিন্তা করো আমাদের দেশের ক্ষেত্রে বন্যা হলে দেখা যায় যে কত বাজে অবস্থা হয়ে যায়, ড্রেনেজের অবস্থা কিরকম হয়। আমরা সবসময় দোষ দিয়ে আসি দেশকে, সবসময় দোষ দিয়ে আসি সরকারকে, কিন্তু আমাদের নিজেদের জায়গাগুলো থেকে আমরা যদি এগিয়ে আসি, তাইলে আমরা আমাদের এই পরিবেশটাকে সচেতন রাখতে পারি। একটু চিন্তা করো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমরা যদি আমাদের শরীরের মধ্যে, আমরা নর্মালি জানি আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, বা আমাদের যখন আমাদের
পরিপাক প্রক্রিয়া সম্পন্ন হয়ে আমাদের একটা সিস্টেম আছে যার কারণে আমাদের বর্জ্যগুলো আমাদের এক জায়গায় জমা হয়, রাইট? সো আমাদের যে এই যে বর্জ্যগুলো জমা হচ্ছে, তুমি যদি চিন্তা করো সামহাও আমাদের ইউরিন বা আমাদের যে স্টুল গুলো আছে কখনো জায়গা মতো না গিয়ে বা কখনো যদি মিসক্যারেজের জন্য ওটা যদি আমাদের ব্লাডে যদি সামান্যতম যদি মিশে যায়, তাহলে তুমি বুঝতেছো তুমি কিন্তু মারা যাবা। তাহলে আমাদের পুরো দেশটাকে তোমার যদি তোমার একটা হিউম্যান বডি হিসেবে তুমি কল্পনা করো, তাহলে তুমি যে বোতলটা ফেলে দিচ্ছ ওই বোতলটা কিন্তু তোমার বডির একটা পার্ট হতে পারতো। ওই বোতলটা তাহলে এই দেশের মধ্যে দেশের মধ্যে যে সার্কুলেশনটা আছে সেখানে কিন্তু প্রবলেম করতেছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট চিন্তা করো, নিজের শরীরের ক্ষেত্রে তুমি যেটা এক্সপেক্ট করতে পারো না, তুমি কিন্তু দেশের জন্য তা করতেছো। তাহলে এখন থেকে যে কাজটা করতে পারো তোমাদেরকে, তাহলে ভাই আর ফেলবো কোথায়? তোমাদের অলরেডি ব্যাগ থাকে, পকেট থাকে, যে কোনো কিছু থাকে। তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, ওই জিনিসগুলো নিজেদের ব্যাগের মধ্যে বা নিজেদের জায়গার মধ্যে নিজেদের রেসপন্সিবিলিটিতে জিনিসগুলো নিয়ে সংরক্ষণ করে বাসার বাসার কি যে কোনো জায়গা তুমি মনে করো বাসায় ইয়াতে আমাদের বাস্কেট আছে, ডাস্টবিন আছে, তোমরা সেখানে ফেলতে পারো। অথবা রাস্তায়ও কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে বিন থাকে, অলরাইট। আমি নর্মালি রাস্তায় পার্সোনালি খুঁজি যে আসলে কোন দোকানে একটা বালতি দেয়া থাকে ছোটখাটো, বা আসলে কোন একটা হোটেল টোটেল পাই কিনা, ওইখানে একটা ডাস্টবিনে গিয়ে আমি নর্মাল হচ্ছে টিস্যু টিস্যু হইলেও আমি জমায় রাখি আমার পকেটের মধ্যে, গিয়ে আমি জাস্ট ফেলে দিই। তো এই জিনিসটা তোমরা করবা যে আমার অন্তত পক্ষে আমার স্টুডেন্টসরা কখনো আমি এটা কখনো যাতে না দেখি যে আমার স্টুডেন্টসরা রাস্তায় পানি ফেলছে, বা সরি রাস্তায় পানির বোতল ফেলতেছে, কোক খেয়ে ফেলে দিচ্ছে, বা এই ধরনের জিনিসপাতি গুলা। যখন তোমরা নিজেদের জায়গাগুলো থেকে এগিয়ে আসবে, যখন তোমরা ইভেন আমি তোমাকে বলি তোমার ফ্রেন্ডটাও যদি ইভেন এই কাজটা করে, তোমার ওকে বাধা দেওয়ার দরকার নাই। ডোন্ট গেট অফেন্ডেড, বা তুমি ওকে তখন অফেন্সে যাবা না কোনো ওর সাথে। তুমি ডিরেক্টলি একটা কাজ করো, তুমি নিয়ে বোতলটা তুমি ফেলে দাও। দেখ তুমি ওই পয়েন্টে গিয়ে ও তোমাকে হয়তো জিজ্ঞেস করতে পারো, দুটা কথা বলবে, হে কি হয়েছে, এটা জাস্ট বসে যাবা, এটা ইয়াই হবে। সো তুমি যখন এই কাজটা করবা তার মধ্যে নিজের মধ্যে একটা অনুসচেতনতা ক্রিয়েট হবে এই জায়গাগুলো থেকে, পরবর্তীতে সে নিজে এই কাজটা করবে না। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পরিবেশ সচেতনতা, আমাদের পরিবেশকে আমাদের রেসপন্সিবিলিটি পরিবেশটাকে বাঁচিয়ে রাখা, পরিবেশের সচেতনতা ক্রিয়েট করা। সেকেন্ড যে পয়েন্ট
হ্যালো, আমাকে শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে আমাকে? আমাকে কি এখন শোনা যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্টস? আমাকে একটু জানাও। ওকে। তো আমাকে যদি এখন শোনা যায়, হ্যাঁ, কুল। ওকে, ওকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো আমি কথা বলছিলাম যদি আমাকে শোনা যাচ্ছে না। আমার ট্রান্সফরমার সমস্যা হয়েছে আমার বাসার পাশে। যার কারণে আমার ইন্টারনেট সংযোগের কারণে আসা যায়নি বা আমার আ আমাকে এখন দেখা যাচ্ছে না কারণ হচ্ছে অন্ধকার তো একটু এই কারণে। যাই হোক। তো ভালো কথা। সো আমি তাহলে চলে যাই আমার পয়েন্টগুলো। আমি যেখানে ছিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত ইন্টারনেট সংযোগের কারণে, তোমাদের এই ব্যাঘাত হওয়ার কারণে। সো দেখা যাক তাহলে শুরু করি আমি তাহলে। ওকে। তো আমাদের সেকেন্ড যে পয়েন্টটা বা কনসার্নটা সেটা হচ্ছে আমরা বৈষম্য সবসময় কমিয়ে আনবো। মাই ডিয়ার স্টুডেন্টস, নিজেদের জায়গাগুলো থেকে আমরা যদি এগিয়ে আসি বৈষম্য কমানোর জন্য, তাহলে আমরাই কিন্তু পারি। আমাদের পাশের ফ্রেন্ডটা বা নারী নারী পুরুষের যে বৈষম্য জায়গাগুলো বা অ্যাসাল্ট গুলো আমরা যদি চাই আমার পাশের মানুষটা আমার দিক থেকে সেফ, আমি যদি আমার পাশের মানুষটাকে যদি সেফ রাখতে পারি, দেখবা মাই ডিয়ার স্টুডেন্টস প্রত্যেকটা জায়গাগুলো থেকেই আমরা এটা নিশ্চিত করতে পারবো মানুষগুলো ভালো আছে। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে নীতি ও কাঠামোগত যে সিদ্ধান্ত গ্রহণ সেটা। এক্ষেত্রে তাহলে আমরা মানুষকে মানুষের মতো যে আমরা নীতিগত কাঠামো বা সিদ্ধান্তগুলো যদি গ্রহণ করতে পারি বা কনস্ট্রাকটিভ ওয়েতে মানুষকে যদি আমরা যদি জানাতে পারি, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এদেরকে আমরা যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। সেক্ষেত্রে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ফোর্থ যে পয়েন্ট, মাই ডিয়ার স্টুডেন্টস, বাসায় আসলে এই যে মানে অযাচিত ভাবে আসলে গ্যাসের অন করে দেওয়া, নব অন করে দেওয়া, তারপর হচ্ছে যে আমাদের নব অন করে দেওয়া, প্লাস আমাদের যে ইলেকট্রিসিটি গুলো ইচ্ছা মতো ফ্যান চালিয়ে রাখা নিজেদের মতো করে, এ ধরনের অপচয় বা ওয়েস্ট গুলো আমরা করবো না। নিজেদেরকে আমাদেরকে এইগুলো জায়গাগুলো থেকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে এইগুলা আহ আমাদেরকে সবসময় মাথায় রাখা দরকার। এখন মাই ডিয়ার স্টুডেন্ট আসলে যে আমাদের মেইন পয়েন্ট এটা হচ্ছে সবসময় মাথায় রাখবা যে নিজের দেশের যত্নটা নিজেদের রাখতে হবে। এসডিজি আমরা যত কিছুই আমরা গ্রহণ করি, এসডিজি প্রত্যেকটা কাজই আমাদের নিজের ইন্ডিভিজুয়ালি থেকে শুরু করে পুরো দেশ আমাদের কেয়ার করতে হবে। কিন্তু দেশকে আমরা যদি সহায়তা না করি দিন শেষে দেশ কিন্তু আগাবে না বা উন্নয়ন সম্পন্ন হবে না। তো এই চ্যাপ্টারটা থেকে আমরা কি কি জানলাম, এসডিজি সম্পর্কে জানলাম, এসডিজি চ্যালেঞ্জ গুলো জানলাম, পৃথিবীটা দেখতে কিরকম বা বাংলাদেশের অবস্থা দেখতে কিরকম সেটা জানতে পেরেছি। তার পাশাপাশি প্রত্যেকটা জায়গাগুলো থেকে আমরা ইন্ডিভিজুয়াল থেকে নিজেদের জায়গাগুলো থেকে কিভাবে আমরা এগিয়ে এসে দেশকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই জিনিসটা আমরা খেয়াল রাখতে পারবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যত কিছু বলেছি এখন পর্যন্ত প্রত্যেকটা টপিকে তোমাদের কাছে ক্লিয়ার কিনা? মাঝখানে ইলেকট্রিসিটি ইন্টারাপশনের কারণে আমাদের সংযোগ চলে যায়, যার কারণে তোমরা লাইফ থেকে আসলে বের মানে তোমরা আসলে লাইফটা থেকে বঞ্চিত হও। সো আশা করি এখন তোমাদের এখানে সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে এন্ড তোমরা শুনতে পাচ্ছ, বুঝতে পেরেছো যতটুকু। সো রাতের ক্লাসটা কি হবে ভাইয়া? হ্যাঁ, ইনশাল্লাহ রাতের ক্লাস হবে, না হলে জানিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। রাতের ক্লাসটা হবে ইনশাল্লাহ এখন পর্যন্ত। সো অল রাইট, ফাইন। সো তোমরা আমাকে একটু জানাও যে আজকের ক্লাসটা হলো তোমাদের কাছে কতটা ভালো লেগেছে, সেটা আমি জানি না, যদিও যাই হোক আশা করি ভালো লেগেছে। তো তোমরা আমাকে একটু জানাও যদি যা যা বুঝিয়েছি এখন পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। তো এটা যদি বুঝতে পেরে থাকো তাহলে আমার ইন্টারনেট সংযোগের বা আমার ইন্টারনেট যেখানে মোবাইলে হটস্পট দিয়ে আমি চালাচ্ছি, আমার এখানে ইলেকট্রিসিটি নাই খুব মানে যেহেতু নাই, ওয়াইফাই সংযোগ নাই। সো ক্লাসটা তো শো মাস্ট গো অন অফকোর্স। সো এই কারণে তোমরা আমাদের কিছু জানাও শুনতে পাচ্ছ কিনা, বা যদি সবকিছু যদি শুনতে পেরে থাকো পুরোটা বুঝতে পেরেছো কিনা। কারণ আমি এক্সপেক্ট করে থাকি যে তোমাদের যারা যারা আছো মাত্র 65 জন এখন দেখতে পাচ্ছি, প্রথম দিকে 100 জনের মতো ছিল। প্রথম দিন আমি দেখছিলাম 200 ক্রস করে গিয়েছে। সো আমি এক্সপেক্ট করবো পার্সোনালি যে মানুষ আর একটু বেশি হবে, মানুষ আর একটু বেশি হবে। এন্ড তোমরা পার্সোনালি নিজেদের জায়গাগুলো থেকে আরো একটু বেশি সচেষ্ট হবে যে অ্যাক্টিভ থাকার। সো হিয়ার ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আমি আশা করব তোমরা নিজেদের জায়গাগুলো থেকে বেশি বেশি এগিয়ে আসবে এন্ড ভালো থাকবে। নিজেদের জায়গাগুলোতে ভালো থাকো, ক্লাসগুলো করো, নোটগুলো প্রোভাইড করো আমাদের কাছে। সো হিয়ার ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। সো সবাই যদি বুঝতে পেরে থাকো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। গ্রুপে আচ্ছা, ইমন বলেছে ভিডিওতে হঠাৎ নেটের প্রবলেমের কারণে অনেক বুঝাতে চাইলে বাংলাদেশের টেক্সটাইল উন্নয়ন নাই। হ্যাঁ, আসলেই নাই, সমস্যা নেই, তবু আমরা স্বপ্ন দেখতে পারি একটা সুন্দর বাংলাদেশের, আমরা একটা শক্তিশালী বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি। দিন শেষে আমরাই বাংলাদেশ। তো এই কারণে তোমরা তোমরা একসময় বাংলাদেশের সম্পদে পরিণত হবে, পড়াশোনা করে নিজেদেরকে মানে দেশকে বিশ্ব দরবারে তোমরা একটা অনন্য জায়গায় নিয়ে যাবে, এই আশা আমাদের সবসময় থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা মানে এই আশা ব্যক্ত করে তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।